বুঝলে কিশোরী, টাকা পয়সা নাম যশ সব কিছুই একটা নির্দিষ্ট সময় পর অচল হয়ে যায়। তখন আমাদের দরকার হয় মানুষের, গল্প বলার মানুষের। কারণ আমাদের জীবনের প্রকৃত পুঁজি হলো আমাদের সারা জীবনের অভিজ্ঞতায় সঞ্চয় করা গল্পগুলো। এগুলোই থেকে যায় আমাদের সাথে। সেই বর্ধমানের শ্মশান, সেই মাতু পাগলি, অমর জীবন সব হারিয়ে গেছে। কি থেকে গেছে জানো? থেকে গেছে এই গল্পগুলো। আর আমার কাছ থেকে গল্প বলিয়ে নেওয়ার জন্য থেকে গেছো তোমরা, গল্পের জন্য। জানো না এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। সেদিন বিকেলবেলা আকাশ আস্তে আস্তে মেঘলা করে এসেছে। মাঝে মাঝে মেঘ ডাকছে, অথচ একটু আগেও কি প্রচণ্ড রোদ ছিল। গ্রীষ্মকাল সময়টা ঠিক এরকম। দুপুরে প্রখর রোদ দেখে চেনার উপায় নেই যে বিকেলবেলায় কাল বৈশাখী আসতে পারে। আজকেও সম্ভবত ঝড় বৃষ্টি শুরু হবে। আমি তাড়াতাড়ি ছাতাটা হাতে নিয়ে মেসের ঘর থেকে বেরোলাম। কয়েকদিন ধরে অফিসের কাজের চাপ খুব বেশি হয়ে পড়েছে। আজকে অনেক দিন পর ফাঁকা সময় পেলাম। ঠিক করলাম তারানাথের বাড়ি যাব। কিশোরীও বলেছে আসবে। বহুদিন যাওয়া হয়নি তারানাথের বাড়িতে। মটলেনের সেই ঘরে চায়ের আড্ডা আর তারানাথের বিচিত্র সব গল্প বড্ড আকর্ষণ করে আমাকে। মেসের বাকি লোকেরা এখন চায়ের আড্ডায় রাজনীতির আলোচনা নিয়ে বসেছে। সারাদিন অফিসে কাজের জায়গায় গাধার মতো খাটতে থাকা মানুষগুলো বিকেলের এই চায়ের আড্ডায় এসে এক একজন নেপোলিয়ান বোনাপার্ট, কার্ল মার্কস এইসব হয়ে যায়। মনে হয় কথার কামানে তারা দেশের সমস্ত অরাজকতাকে গুঁড়িয়ে দেবে। এইসব আলোচনায় থাকতে আমার একদম ভালো লাগে না। বৃষ্টি শুরু হওয়ার আগেই ছাতা নিয়ে ঘরের দরজা বন্ধ করে বেরোলাম। কিন্তু মাঝ রাস্তাতেই বৃষ্টি শুরু হলো। রাস্তার ধারে একটা খয়েরি রঙের কুকুর বৃষ্টির জল থেকে বাঁচার জন্য সামনের চায়ের দোকানে টিনের চালের নিচে আশ্রয় নিয়েছে। চায়ের দোকানটা দেখে খেয়াল পড়ে গেল পাশিংশোয়ের কথা। দোকান থেকে 1 পয়সার পাশিংশো কিনে নিলাম। তারানাথের বড্ড প্রিয় এটা। যদিও তারানাথ তামাক বেশি পছন্দ করে। তার কথা অনুযায়ী আস্তে আস্তে ধৈর্য করে তামাক সেজে অনেকক্ষণ ধরে সেটা খাওয়ার যে আনন্দ রয়েছে, 5 মিনিটের 2 টানের এই সিগারেটে সে আনন্দ কখনোই নেই। চায়ের জন্য বাজার থেকে লেসের ফিতে কিনে এনেছি। আমার চিরপরিচিত মটলেনের সেই নিশ্চুপ শান্ত গলিটায় ঢুকে এক অদ্ভুত শান্তি উপলব্ধি করতে পারছিলাম। তারানাথের ঘরের বাইরে একজোড়া জুতো দেখে মনটা আরও ভালো হয়ে গেল। এই জুতো নিঃসন্দেহে কিশোরীর। তার মানে আমার আগেই সে চলে এসেছে। দরজা ঠকঠক করতেই চারি দরজা খুলে বলল, কাকা বাবু, এতদিন আসেননি যে, আমাদের ভুলেই গেলেন বুঝি? তা আমার লেসের ফিতে আনার কথা মনে আছে তো? পকেটে হাত ঢুকিয়ে চারিকে তার পাওনা বুঝিয়ে দিলাম। বাচ্চা মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। ঘরে ঢুকে বৃষ্টির জলে ভিজে জবজবে হওয়া ছাতাটাকে নিয়ে একদিকে নামিয়ে তারানাথের সামনে গিয়ে দাঁড়ালাম। কিশোরী নিজের সঙ্গে এনেছিল বেগুনি আর ফুলুরি, আর চারি নিয়ে এলো চা। অনেকদিন কোনো গল্প হয়নি, আজকে কিন্তু একটা গল্প হতেই হবে। একটু হেসে তারানাথ বলল, গল্প নিশ্চয়ই হবে। তোমাদের রোমাঞ্চকর গল্পের যোগান দিতে তো মনে হয়
দেশের সব মানুষকেই একে একে বিপদে পড়তে হবে। তবে তোমাদেরকে গল্প শোনাতে আমারও ভালোই লাগে। তোমরা দুজনেই নাস্তিক, আর নাস্তিকরা খুব ভালো শ্রোতা হয়। তাহলে আজকে কিশোর গল্প হবে ঠাকুরমশাই? তারানাথ বলতে শুরু করলো। তোমাদেরকে আমি তো আমার জীবনের প্রায় সমস্ত ঘটনাই শুনিয়েছি। আমি তন্ত্র সাধনা করেছি বটে, তবে আমার প্রথম জীবনে যে সাধুজির সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন আমার মাথায় তন্ত্রের চিহ্ন রয়েছে, তবে তা অস্পষ্ট, তাই কখনোই সম্পূর্ণ তান্ত্রিক হতে পারবো না। আমাকে সাধুজি বারণ করেছিলেন নিজের ক্ষমতাকে নিজের লোভ বা প্রতিপত্তির জন্য ব্যবহার না করতে, কিন্তু নিজের প্রথম জীবনে ভক্তদেরকে চমকে দেওয়ার জন্য অথবা আরেকটু বেশি টাকার লোভে কিছু ভুল আমিও করেছিলাম। যাজ্ঞে, সেসব কথা বাদ দাও। আজকে আমি তোমাদের যে গল্প শোনাবো সেটা আমার প্রথম জীবনের। তখনও মধুসুন্দরী দেবীর সাথে আলাপ হয়নি, তখনও মুখোমুখি হইনি অমর জীবনের মতন একজন মহান ব্যক্তিত্বের। মাতু পাগলির সংস্পর্শেও আসেনি তখনও। আজকের এই গল্পটা যদি ভূতের বা অপশক্তির বলি তাহলে ভুল বলা হবে। এই গল্পটা তার থেকেও অনেক বড় এবং অনেক আলাদা। এটাকে আমার জীবনের একটা অন্যতম অলৌকিক ঘটনা বলা যেতে পারে। আমি যে সময়ের কথা বলছি তখন বাড়ি ছেড়েছি অনেক দিন হয়েছে। বরাকর নদীর ধারে ঘুরে বেরিয়েছি। কত যে মানুষ দেখেছি, গ্রাম দেখেছি, তার কোনো হিসাব নেই। এই ভবঘুরে জীবনটা বড্ড আকর্ষণ করে আমাকে আজও। সেই ভবঘুরে জীবনের টানে বারবার সংসার ছেড়েছি আমি। সেরকমই একদিনের কথা। আমি তখন বরাকর নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একের পর এক গ্রাম পেরোচ্ছি। অবশেষে ডিশেরগড় নামে এক জায়গায় এসে থামি। এখন শুনেছি নাকি ওই জায়গা অনেক আধুনিক হয়েছে। তখন কিন্তু একেবারে গ্রাম ছিল। গোনাগুনতি কয়েকটা মাটির কুঁড়ে ঘর আর নদীর ধারে কিছু চাষের জমি। গ্রামের পূর্ব দিকটায় নদীর ধারে মা কালীর একটা মন্দির চোখে পড়ল। হাঁটতে হাঁটতে যখন আমি ওই মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি তখন সূর্য অস্ত গেছে। মনে হলো রাতের বেলায় আর এগিয়ে যাওয়াটা নিরাপদ হবে না, তাই যতদূর গিয়েছি সেখানেই থমকে গেলাম। ঠিক করলাম আজ রাতে মায়ের মন্দিরে থাকব। সামনে রয়েছে একটা শ্মশান। হরিবোল দিতে দিতে কয়েকজন গ্রামের লোককে দেখলাম একটা মৃতদেহ নিয়ে এলো। ওই লোকদের মধ্যে একজন মন্দিরের চাতালে এসে বসল। ভদ্রলোকের সঙ্গে তামাক সাজার সামগ্রী এনেছিল। এক টানা অনেক দিন ধরে গ্রামের পর গ্রাম পেরিয়ে হেঁটে হেঁটে আসছি। চোখের সামনে তামাক দেখে মনের ভেতরটা কেমন একটা করে উঠল। নিজেই লোকটার সঙ্গে আলাপ জমাতে বসলাম। যিনি মারা গেছেন তিনি আপনাদের নিজের লোক বুঝি? লোকটা প্রথমে আমাকে খেয়াল করেনি, পরে আমার দিকে তাকিয়ে আপাদ মস্তক দেখে নিয়ে বলল, না, আমার নিজের লোক নয়, তবে একই পাড়ায় থাকতাম। আপনাকে তো আগে এখানে দেখিনি। আপনি কোন গ্রাম থেকে আসছেন? আমি উত্তর দিলাম, না, আমি একজন পথিক, এখানে থাকি না, দূর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তা রাতে কোথায় উঠেছেন? এখানে তো সেরকম পরিচিতি নেই আমার, তাই ঠিক করেছি আজকে মায়ের মন্দিরেই থাকব। লোকটা কিছুক্ষণ কিছু একটা ভাবল, তারপর আমাকে প্রস্তাব দিল নিজের বাড়িতে এসে থাকার। আমি রাজি হলাম না। কারোর বাড়িতে যেচে আতিথ্য গ্রহণ করে তাকে অযাচিত কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তাছাড়া
এখানে লোকের কাছে আমি বিদেশি, আমাকে ভরসা করে যে একজন বলছে সেটাই অনেক বড় কথা। যাই হোক, সেই রাতে আমার মায়ের মন্দিরে থাকতে ইচ্ছে হলো। তবে ভদ্রলোকের সঙ্গে আলাপের ফলে লাভের লাভ এই হলো যে আমিও একটু তামাক পেলাম অনেক দিন পর। মোটামুটি 4-5 ঘন্টা লোকগুলো ছিল, তারপর ওরা চলে গেল। আমিও মন্দিরের চাতালে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি। কত রাত হয়েছে জানি না, কানের কাছে একটা গম্ভীর গলার আওয়াজ শুনতে পেলাম। ঘুমোচ্ছিস? ওঠ ওঠ, কাল সকালে বের হতে হবে তোকে, অনেক কাজ বাকি তোর। আমার মনে হলো যেন একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার চারদিকে ঘন কুয়াশা, 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। সেই কুয়াশার মাঝে একজন মহিলার কণ্ঠস্বর আমার মাথার মধ্যে বেজে উঠেছে। আমি চারদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করছি ওই মহিলাকে, কিন্তু কোথাও দেখতে পেলাম না। ওই মহিলার কণ্ঠস্বর আবার বলল, এখান থেকে দক্ষিণে অনেক দূর হেঁটে এক গ্রামে পৌঁছাবি, ওখানের মানুষের তোকে দরকার, উঠে পড়, যেতে হবে। তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। যখন চোখ খুললাম তখন হালকা রোদ মুখে এসে পড়ছে। বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নে ওই গলার আওয়াজটা এতটা স্পষ্ট ছিল যে এখনও আমার মন মানতে চাইছে না ওটা একটা সাধারণ স্বপ্ন। আমি ঠিক করলাম দক্ষিণ দিকে যাব। আমি বলতে পারবো না কেন এই রকম সিদ্ধান্ত নিলাম। আমার মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এমনি তো আমার এখানে থাকার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আমি একটা ঘাট খুঁজছিলাম যেখান দিয়ে নৌকা পাই। কিছু দূর যাবার পর একটা ঘাট খুঁজেও পেলাম। মাঝি ভাই আমাকে নদীর ওপারে পৌঁছে দিতে রাজি হলো। তখনকার দিনে সব কিছু এত আধুনিক ছিল না। এখন নাকি শুনেছি ওদিকে ব্রিজ ট্রিজ তৈরি হয়ে গেছে, তখন ওসব কিছুই ছিল না। মাঝির সঙ্গে নদীর ওই পারে গিয়ে বুঝতে পারছিলাম না এবার কি করা উচিত। দূর দূর পর্যন্ত কোনো গ্রাম চোখে পড়ছিল না। বেশি না ভেবে আমি ওই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যাওয়ার জন্য একটা গরুর গাড়ি করতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে যথেষ্ট টাকা ছিল না। একটানা অনেক দিন ঘরের বাইরে রয়েছি। ঠিক করলাম যে পায়ে হেঁটেই যাব যতক্ষণ না গ্রাম দেখতে পাই। এখানকার গ্রামগুলো বেশ দূরে দূরে, তবে আমরা ছিলাম আগেকার দিনের মাছ মাংস ডিম ঘি খাওয়া মানুষ। তোমাদের মতন ভেজাল খাবার আমাদের রক্তে বইতো না। পায়ে হেঁটে মাইলের পর মাইল যাওয়ার ক্ষমতা ছিল আমাদের। মোটামুটি ঘন্টা 4 এভাবে হাঁটলাম। তারপর অনেক দূরে একটা গ্রাম দেখতে পেলাম। গ্রামটার নাম আমার এখনো মনে আছে, হিজুলি। ডিশের গড়ে বরাকর নদী পেরিয়ে কয়েক মাইল দূরে এই হিজুলি গ্রাম। গ্রামের শুরুতে একটা বট গাছের নিচে দেখলাম একদল লোক জড়ো হয়ে কিছু নিয়ে আলোচনা করছে। তাদের মধ্যে একজন বয়স্ক অভিজ্ঞ মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। তোমরা সবাই এবার বলো তোমাদের কি মতামত। কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক বললেন, মতামতের আবার কি আছে, আমরা ঠিক করেই নিয়েছি ওই দিক থেকে একজন লোককেও এদিকে আসতে দেব না। যে রোগ হয়েছে ওদের, এই গ্রামে যদি কেউ আসে আমাদের এদিকেও ছড়িয়ে যাবে ওই রোগ। নিজেদের গ্রামের ক্ষতি করতে পারবো না। আরেক ভদ্রলোক বললেন, আমার মনে হয় যারা সুস্থ তাদের নিয়ে আসা উচিত, এটাই মানবিকতার পরিচয়। অনেকে নিজের আলাদা আলাদা মতামত রাখছিল। অবশেষে এই ধরনের আলোচনা সবাই যা হয় তাই হলো।
কোনো সিদ্ধান্তে আসতে না পেরে কিছুক্ষণ পর সভা ভঙ্গ হলো। পুরো ব্যাপারটা যখন আমি আবছা আবছা বুঝতে পারছি, যে লোকটি অসুস্থ লোকদের চিকিৎসা নিয়ে কথা বলছেন, সভা ভাঙার পর আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা কি ব্যাপার? আমি আসলে পাশে দাঁড়িয়ে শুনছিলাম, কি হয়েছে বুঝতে পারলাম না ঠিক। ভদ্রলোক আমাকে দেখে নিয়ে বললেন, আপনি তো এখানকার নন, কোথা থেকে আসছেন? আমি অন্য গ্রামে থাকি। বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে পূর্ব দিক দিয়ে আসছি, দামোদর নদীর পাড় ধরে। দক্ষিণ দিক দিয়ে আসেননি তো আপনি? না, কেন বলুন তো? আরে আপনি জানেন না মশাই, ওই গ্রামে মারণ ব্যাধি ধরেছে, প্লেগ। একের পর এক লোক মারা যাচ্ছে, ভয়ে তাই ওই দিকে কেউ যেতে চায় না। আর ওই দিক থেকে কেউ এলেও তাকে নিজেদের গ্রামে ঢুকতে দিতে চায় না। যদিও আপনি ওই দিক থেকে আসেননি, তবু বাইরের কাউকে বলবেন না আপনি অন্য জায়গার লোক, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমি একটু ভেবে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, তবে কি বলবো? ভদ্রলোক কিছুক্ষণ ভেবে আমাকে উত্তর দিলেন, আচ্ছা, আপনি এখানে উঠেছেন কোথায়? সেরকম তো কিছু ঠিক নেই, দেখি কোথাও একটা ঠিক কাটিয়ে দেবো আজকের রাত, কালকে আবার বেরিয়ে যাব। আপনাকে দেখে ভদ্রবাড়ির বলে মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, আমার বাড়িতে আসুন, নইলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। আর কেউ জিজ্ঞাসা করলে পরিচয় দেবেন আমার আত্মীয়। ভদ্রলোক আমাকে নাম জিজ্ঞেস করেন। আমি যখন নিজের নাম বললাম, উনি উত্তর দিলেন, আপনি তো ব্রাহ্মণ বংশীয়, আমরা তো তা নই। আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতে আপনার কোনো অসুবিধে নেই তো? আমি আমার জীবনে অনেক জায়গা ঘুরেছি, অনেক গ্রাম দেশ মানুষজন দেখেছি। এইসব জাতি কুল গোত্র এসবের সীমানা ছাড়িয়ে সব ধরনের মানুষের সঙ্গেই মিশেছি, এমনকি চণ্ডালের তামাক থেকেও তামাক টেনেছি। তাই এসব নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। এক কথায় রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। ভদ্রলোকের বাড়ি দেখে বুঝতে অসুবিধা হলো না যে যথেষ্ট সম্ভ্রান্ত। একটি বড় ঘর আমাকে থাকার জন্য দিলেন। ওনার বাড়ি দেখে আমার নিজের দেশের বাড়ির কথা মনে পড়ে গেল। আমার বাড়িটা অনেকটা এই রকম। কিছুক্ষণ পর ভদ্রলোক আমাকে কোথা থেকে কাঠ এনে দিয়ে বললেন, ক্ষমা করবেন ব্রাহ্মণ ঠাকুর, কিন্তু নিজেদের হাতের রান্না আপনাকে দিলে আমাদের পাপ বাড়বে। আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি, আপনি শুধু নিজে চাপিয়ে নেবেন খাবারটা, তাহলে ভালো হয়। ভদ্রলোকের নম্র ব্যবহারে আমি আর কোনো আপত্তি জানালাম না। সেদিনের মতন এই ব্যবস্থা হলো আমার। ওনার কাছে আরও শুনলাম পাশের গ্রামের দুরারোগ্য ব্যাধির কথা। বুঝতে অসুবিধা হলো না, আগের দিন আমার স্বপ্নে যে নির্দেশ পেয়েছিলাম তাই গ্রাম নিয়েই। তোমাদেরকে আগেই বলেছি সেই সাধুজির কথা। সাধুজির আদেশ ছিল নিজের ক্ষমতাকে অপরের উপকারে লাগানোর জন্য। তাই আমিও মনে মনে ভেবে নিলাম সেটা করাই উচিত হবে। পরের দিন ভদ্রলোক আমাকে ছাড়তে চাইছিলেন না, কিন্তু আমাকে যে যেতেই হতো। তোমরা ভালো করেই জানো আমার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার জোরে আগের দিন যখন আমি এই ঘরে ছিলাম একটা বিশেষ জিনিস উপলব্ধি করেছি। এই ঘরে চারিদিকে এক অদ্ভুত পবিত্র শক্তির উপস্থিতি। পরের দিন সকালে ঘরের চাতাল বারান্দা সব জায়গা পায়ে হেঁটে দেখেছি। সেই শক্তির উপস্থিতি উপলব্ধি করতে পেরেছি বারান্দার ঈশান কোণে। যাবার আগে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনাদের বংশে কখনো কোনো সাধক ছিল কেউ? ভদ্রলোক উত্তর দিলেন, হ্যাঁ, আসলে আমার বড় জ্যাঠামশাই সংসার ত্যাগ করেছিলেন নিজের প্রথম জীবনে। তিনি তারপর আর কখনো ফিরে আসেননি। তা আপনি কি করে জানলেন? ওনাকে আমার ক্ষমতা সম্বন্ধে কিছু জানালাম না, তবে তাকে একটা ইঙ্গিত দিলাম। আপনাকে একটা উপদেশ দেব।
কিন্তু এর বদলে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি কি করে জানলাম বা কি করে বললাম এইসব প্রশ্ন করতে পারবেন না। আপনার ঘরের বারান্দার ঈশান কোণে একটা পুরনো পেয়ারা গাছ রয়েছে। তার নিচে মোটামুটি 1.5 হাত মতো গর্ত করলে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের ভাগ্য বদলে যাবে। এটুকু বলে ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে এবং নমস্কার জানিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসি, রওনা দিই পাশের গ্রামের উদ্দেশ্যে। গল্পের মাঝখানে তারানাথকে থামিয়ে কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা, কি ছিল মাটির তলায় বললেন না তো? গল্পের মাঝখানে তারানাথকে যদি কেউ থামায় তখন সে খুব বিরক্ত হয়। তোমাদের এখনকার ছেলে ছোকরাদের ধৈর্য বড় কম। যখন সময় হবে তখন ঠিক জানাবো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি বললাম, ঠাকুরমশাই, ওকে বাদ দিন, আপনি বলুন পরে কি হলো। তারানাথ আবার কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন চোখ বন্ধ করে নিজের ভিতরে অতীতের স্মৃতির পাতাগুলোকে হাতড়ে হাতড়ে ফিরে যাচ্ছে বহু বছর আগে হিজুলি গ্রামের সেই রাস্তায়। তারপর আবার তারানাথ বলতে শুরু করল, আচ্ছা, তোমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনেছ? আমি আর কিশোরী দুজনেই সম্মতি জানালাম। আমি বললাম, শুনেছি বটে, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি কখনো। তারানাথ একটু হেসে বলল, কে বলতে পারে, হয়তো এবার যাওয়ার সুযোগ হবে। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সব প্রশ্নের মানে সব সময় জিজ্ঞেস করতে নেই। অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। সময় অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়, শুধু শোনার জন্য আকাঙ্ক্ষা এবং সৎ ইচ্ছার প্রয়োজন হয়। আচ্ছা, তোমরা অযোধ্যা পাহাড়ের ইতিহাস জানো কেউ? আমি বললাম, অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির অংশ, এটুকুই জানি, আর সেরকম কিছু তো জানি না ইতিহাস। কিশোরী বলল, আজকাল খবরের কাগজে প্রায় সময় ওখানের খবর দেখতে পাই। সাঁওতালরা বিদ্রোহ করছে ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা অত্যাচার করে মেরে দিচ্ছে সাঁওতালদের। ইংরেজদের অত্যাচার শুধু সেখানে নয়, ভারতের প্রতিটি জায়গায়। যাই হোক, সেটা আমার আলোচনার প্রসঙ্গ নয় আজ। অযোধ্যা পাহাড়ের একটা নিজস্ব ইতিহাস। রামায়ণের সময়কালে রামচন্দ্র আর মা সীতা যখন বনবাসে ছিলেন তখনকার একদিনের ঘটনা। মা সীতা খুব তৃষ্ণার্ত ছিলেন। তিনি রামচন্দ্রকে অনুরোধ করেন জলের জন্য, কিন্তু রামচন্দ্র আশেপাশে কোথাও কোনো জলাশয় বা নদী দেখতে পান না। তখন কোনো উপায় না পেয়ে রামচন্দ্র মাটিতে তীর নিক্ষেপ করে মাটি ভেদ করে সেখানে গড়ে তোলেন এক বিশাল হ্রদ। সেই হ্রদের নাম এখন সীতাকুণ্ড। তার পাশে রয়েছে অযোধ্যা পাহাড়। লোককথায় প্রচলিত আছে এই গল্প। সীতাকুণ্ডের জল নাকি কাঁচের মতন স্বচ্ছ ছিল আগে। পরবর্তীকালে কলিযুগের প্রভাব যত বাড়তে থাকে, সীতাকুণ্ডের জল আস্তে আস্তে ময়লা হতে শুরু করে। এখানে এক আশ্চর্য ঘটনা হলো, প্রবল গরমে পুরুলিয়ার সমস্ত হ্রদ জলাশয় শুকিয়ে গেলেও সীতাকুণ্ডের জল কখনোই শুকায় না। পাশে রয়েছে বাগান্ডি গ্রাম। সেখানে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তারা বছরের একটা নির্দিষ্ট তিথিতে এই কুণ্ডকে কেন্দ্র করে পুজো উৎসব আয়োজন করে। কিশোরী কিছুটা অবজ্ঞার সুরে বলল, ও সব কিছু না, আসলে ওটা একটা আর্টেজিয়া কূপ। ওগুলোতে এরকম সারা বছরই জল থাকে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি চট্টগ্রামেও এরকম অনেক জলাশয় আছে। এই কথা শুনে তারানাথের কপালের ভ্রুগুলো কুঁচকে গেল। আমি বুঝতে পারলাম এটা শুনে যথেষ্ট বিরক্ত হয়েছে তারানাথ। নিজের মতন করে তুমি ব্যাখ্যা করতেই পারো, কিন্তু সেই অঞ্চলকে কেন্দ্র করে একদল মানুষের বিশ্বাস গড়ে উঠেছে। তাদের শ্রদ্ধা ভক্তি জড়িয়ে রয়েছে সেখানে। যেখানে শ্রদ্ধা, সেখানেই ঈশ্বরের বাস।
আমি আবার প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম, ঠাকুরমশাই, আপনি একটু আগে যে বললেন আমাদের নাকি যাওয়ার সুযোগ হতে পারে, কিন্তু কিভাবে? আমার কথা শুনে একটু হেসে তারানাথ বলল, কে জানে, হয়তো হতেও পারে। তারপর তারানাথ আবার গল্পে ফিরে আসবে এমন সময় চারি ঘরের ভেতর ঢুকে তারানাথকে বলল, বাবা, তোমার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। কিছুক্ষণ পর দেখলাম একজন লোক ঘরের ভেতরে ঢুকলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভদ্রলোক একটুও ভেজেনি। বাইরে সম্ভবত তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারানাথের কাছে সচরাচর রাতের বেলায় খুব একটা লোক আসে না, কিন্তু আজকে হঠাৎ কেন এলো তা বুঝতে পারলাম না। ভদ্রলোকের চেহারাটা একবার দেখে নিলাম। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, সোনালি সুতোর কারুকার্য, হাতে হাতির দাঁতের হাতাওয়ালা লাঠি, চোখে সোনালি ফ্রেমের চশমা। ভদ্রলোক ঘরে ঢুকে বললেন, আপনি তারানাথ চক্রবর্তী? হ্যাঁ, আমি। আসুন, বসুন। কি প্রয়োজন আপনার? আমি কিন্তু রাতের বেলা কিছু কাজ করি না, তার জন্য আপনাকে দিনের বেলা আসতে হবে। না না, আমি সেজন্য আসিনি। আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, সেই দূর পুরুলিয়া থেকে। পুরুলিয়ার নাম শুনে আমি আর কিশোরী একজন আরেকজনের দিকে চোখের ইশারা করলাম। ভদ্রলোক বলতে থাকলেন, আমার নাম শশীভূষণ হালদার। আমার দাদা ভক্তিভূষণ হালদার আপনার কাছে আমাকে পাঠালেন। ভক্তিভূষণ হালদারের নাম শুনে তারানাথ বলল, ও আচ্ছা, বুঝতে পারলাম। তা আপনার দাদা ভালো আছেন তো? স্বাস্থ্য কেমন তার? হ্যাঁ, বেশ ভালো আছেন। আসলে আমরা একটা সমস্যায় পড়েছি, তাই তিনি আমাকে আপনার কাছে পাঠালেন। সমস্যাটা কি আপনাদের বাড়ির মন্দির সংক্রান্ত? শশীভূষণের মুখটা কয়েক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, দাদা প্রথমে বলেছিল আপনার সম্বন্ধে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন বুঝতে পারছি দাদা কি জন্য বলেছিল। আপনি একদম ঠিক ধরেছেন, আমাদের বাড়ির দুর্গা মন্দির সংক্রান্তই। তবে সমস্যাটা দাদা আপনাকে খুলে বলবেন। আপনি যদি যেতে রাজি হন তাহলে খুব ভালো হয়। যাওয়া আসার খরচপত্র আর আপনার প্রণামী বাবদ যা লাগবে তা আমি আগাম কিছুটা দিতে রাজি আছি। ওসব না হয় পরে হবে, কিন্তু আমার সঙ্গে এই যে দুজন বসে রয়েছে এরাও কিন্তু যাবে। আপনি আমাদের তিনজনের যাওয়ার ব্যবস্থা করুন। ভদ্রলোক হাসি মুখে বললেন, নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। তাহলে পরশুর টিকিট কাটিয়ে রাখছি ট্রেনের। তাহলে আজকের মতন আমাকে বিদায় দিন। ভদ্রলোক আবার বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি আর কিশোরী দুজনে একসঙ্গে জিজ্ঞেস করলাম তারানাথকে, বলছি, কে ছিলেন এই ভদ্রলোক? তারানাথ নিজের মুখে সেই মুচকি হাসিটা এনে উত্তর দিল, আন্দাজ করার চেষ্টা করো তো কে হতে পারে। আমি আর কিশোরী দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। আমার মনে হচ্ছিল, কিন্তু বলার সাহস হলো না। তারানাথ নিজেই উত্তর দিল, এতক্ষণ তোমাদেরকে যে গল্প শোনাচ্ছিলাম, হিজুলি গ্রামে যে ভদ্রলোকের বাড়িতে উঠেছিলাম, ইনি সেই ভদ্রলোকের ছোট ভাই। আমি আর কিশোরী দুজনে আরও অবাক হলাম। ও, তাহলে আপনি এই জন্য বলেছিলেন যে আমাদের যাওয়ার সুযোগ হতে পারে? তারানাথ আবার একটু হেসে উত্তর দিল, আমি বলেছিলাম সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। সময় আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে বাকি ঘটনা? বাকি ঘটনাটা কি এখনই শুনবে নাকি ট্রেনে যেতে যেতে বলবো? বাইরে তখন আবার মেঘ ডেকে উঠল। তারানাথের মুখের ওই রহস্যময় হাসি আমাদের দুজনের মনের ভিতরের উত্তেজনা আর রোমাঞ্চকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এরপরে
সেদিন আমি বাড়ি ফিরে আসি, কিন্তু আমার মন পড়ে থাকে তারানাথের কথাগুলোতেই। এতদিন বন্ধ ঘরের ভিতর তারানাথের অদ্ভুত অদ্ভুত কার্যকলাপের জীবনের বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতার বিভিন্ন দুঃসাহসিক অভিযানে গল্প শুনেছি, কিন্তু এবার সুযোগ পাচ্ছি তার সঙ্গী হবার। পরে সারাটা দিন কেটেছে উত্তেজনায়। এক অদ্ভুত শিহরণ কাজ করেছে আমার সারা শরীরে। এতদিন তারানাথের যে গল্পগুলো শুনে এসেছি, এবার আমরাও সেই গল্পের অংশ হব। আমার জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। কিভাবে যে সারাটা দিনের এক এক মুহূর্ত কেটেছে তা আমিই জানি। দিনটা যেন কোনোভাবে পেরোতেই চাইছিল না, অন্য দিনের থেকে যেন অনেক বেশি বড়। পরের দিন বিকেলে আমাদের গাড়ি, এখনও অনেক দেরি, কিন্তু সেই রাতটা কোনোভাবে কাটতেই চাইছিল না। সেদিন আর তারানাথের কাছে যায়নি। অফিস ছুটি মঞ্জুর করাতে একটু সমস্যা হলো, কিন্তু হয়ে গেল। আগে অনেক দিন কাজের চাপ ছিল, কিন্তু এই মুহূর্তে আর সেরকম কাজের চাপ নেই। ব্যাগ গোছগাছ করে পরের দিন দুপুরের দিকে তারানাথের ঘরে হাজির হলাম। দেখলাম কিশোরীও চলে এসেছে আগেই। বিকেল 4:30 সময় আমাদের ট্রেন, হাতে এখনও অনেকটা সময়, তবু একটু আগে আগেই বেরোলাম। শশীভূষণ বাবু সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিয়েছিলেন, ট্রেনের টিকিট, ট্যাক্সি ভাড়া, যাওয়ার খরচ, সমস্ত কিছুই। পুরুলিয়া স্টেশনে আমাদের জন্য লোক অপেক্ষা করবে। সেখান থেকে আমরা যাব হিজুলি, মাঝখানে পড়বে রঘুনাথপুর। হাওড়া স্টেশনে আমার এলেই মনে হয় এখানে ঘড়ির কাঁটাগুলো মানুষকে যেন অদ্ভুতভাবে সম্মোহিত করে রেখেছে। এত এত মানুষজন সবাই সবার পিছনে ছুটে চলেছে। কারোর সঙ্গে কারোর মুখ দেখা দেখি নেই, কথা নেই, গল্প নেই, আলাপ আলোচনা নেই। প্রত্যেকের পিঠে যেন একটা ভারী বোঝা চাপানো রয়েছে। এই বোঝাটা রয়েছে কারুর পিঠে অফিসের ব্যাগের মতন, কারুর পিঠে স্কুল ব্যাগের মতন, অথবা কারোর মাথায় মুটের ভারী জিনিসের মতো। নিজেদের বোঝা টানতে হাজার হাজার মানুষ যেন ব্যস্ত। কারোর খেয়াল নেই স্টেশনের সবচেয়ে বড় যান্ত্রিক ঘড়িটার দিকে, চোখের সামনে এত বড় হাওড়া ব্রিজের দিকে, আর নেই গঙ্গার পাড়ের অপরূপ দৃশ্যের দিকে। এটা যদি আধুনিকতার চেহারা হয়, তাহলে আমি বলবো আধুনিকতায় আমার বড্ড ভয়। আধুনিকতা মানুষকে আরও বেশি যান্ত্রিক করে তুলবে। সঠিক সময় ট্রেন স্টেশনে ঢুকলো। আমরা বসে পড়লাম 3 জনে। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। গঙ্গা নদী পেরোতে পেরোতে আমার শহর কলকাতার ঘরবাড়ি, রাস্তাঘাটগুলোকে আস্তে আস্তে ছোট হয়ে দিগন্তে মিলিয়ে যেতে দেখলাম। মনে মনে বললাম, বিদায় কলকাতা। এরকমভাবে অনেকদিন বেরোনো হয়নি আমাদের। সত্যিই তাই, ঠাকুরমশাইয়ের জন্য আজকে এই সুযোগ হলো। তোমরা তো কাজের জন্য সাংসারিক জীবনে এমন করেই আটকে গেছো যে বেরোনোর সুযোগ করে উঠতে পারছো না। আমি আমার প্রথম জীবনে তোমাদের বয়সে যখন ছিলাম তখন অনেক ঘুরেছি, তবে এরকম রেলগাড়ির যাত্রা এড়িয়ে চলতাম। আমি পছন্দ করি গরুর গাড়িতে রাস্তায় পায়ে হেঁটে যাতায়াত। সেই পথে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে, আরও ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। সে তো বুঝলাম, কিন্তু বলছি পরশু রাতে যে গল্পটা হচ্ছিল সেটা কিন্তু শেষ হয়নি। হ্যাঁ ঠাকুরমশাই, ওটা কিন্তু বাকি আছে। তা বলছি, এখন গল্পটা শোনানো যায় না? প্রথম স্টেশন তো খড়গপুর, এখান থেকে অনেকক্ষণ লাগবে এখন মোটামুটি। এই ফাঁকে গল্পের এই অংশটা বোধহয় হয়ে যাবে। কত দূর যেন হয়েছিল, ও হ্যাঁ মনে পড়ল। এবার আমি পাশের গ্রামের উদ্দেশ্যে বেরোলাম। প্লেগ এক দুরারোগ্য ব্যাধি। এখন এর চিকিৎসা আছে, কিন্তু তখন এর চিকিৎসা ছিল না। এই রোগ হলে বহু মানুষ মারা যেত। আমি যখন সেই পথে পা বাড়িয়েছি, কোথাও না কোথাও একটা ভয় রয়েছে আমারও সেই রোগ হবার, কিন্তু সাধুজির আদেশ ছিল আমাকে যেতেই হবে। তাছাড়া তখন কম বয়স, রক্ত গরম, কোনো কিছুতেই ভয় ডর নেই আমার। এর পরের রাস্তা হেঁটে যাওয়া সম্ভব ছিল না। কিছু দূর গিয়ে একটা গরুর গাড়ি করলাম,
শেষ অবধি গরুর গাড়ি যেতে রাজি হয়নি, কিন্তু কিছু দূর গিয়ে আমাকে নামিয়ে দেবে কথা হলো। রঘুনাথপুর, মানবাজার এইসব পেরিয়ে কিছু দূর গিয়ে আমাকে নামিয়ে দিল গাড়িটা। গ্রামটার নাম ছিল বরন্তী। আমি সেই গ্রামের উদ্দেশ্যে হাঁটতে থাকি। কিছু দূর যাবার পর আস্তে আস্তে রাত নেমে এলো। রাতে হাঁটা হয়তো নিরাপদ হবে না, আশেপাশে কোনো গ্রামও নেই। অবশেষে ঠিক করলাম রাস্তার ধারেই কোনো গাছের নিচে আশ্রয় নিতে হবে, কিন্তু সেটা নিরাপদ হবে কি না জানি না। ভাবছি কোথায় থাকা যায়, সেই সময় মা স্বয়ং ব্যবস্থা করে দিল আমার। দূরে দেখতে পেলাম একটা কালী মন্দির। ঠিক করলাম আগের মতন মন্দিরে আশ্রয় নেব। মন্দির চত্বরে এসে মাকে প্রণাম করে মনে মনে এরপরে কি করব ভাবতে ভাবতে গা এলিয়ে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। আবার আগের মতন একটা স্বপ্ন দেখলাম। কুয়াশার মাঝে আমি দাঁড়িয়ে, চারিদিকটা অন্ধকার, কিন্তু এবার একটি মেয়ের গলার বদলে আমার গুরু ওই সাধুর গলার আওয়াজ শোনা যাচ্ছে। তিনি যেন আমাকে কিছু বলছেন। বরন্তী গ্রামে হরিচরণ মুখুজ্জের বাড়ি, তুই সেখানে যা। অনেক গুরু দায়িত্ব তোর কাঁধে। ভগবান সব সময় তোর পাশে আছে। আমি জানি তুই পারবি। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার কথাগুলো শুনে। কেন জানি না মনে হতে লাগলো সামনে খুব বড় বিপদ। মনের মাঝে বিপদের ঘণ্টাটা বাজতে শুরু করলো, কিন্তু আমাকে সেখানে যেতেই হবে। সেই রাতে আর ঘুমোইনি, বাকি রাতটা জেগে কাটিয়ে দিলাম। সকাল হতেই আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অবশেষে বরন্তী গ্রামে পৌঁছলাম। গ্রামটা যে এত সুন্দর তা ভাষায় বর্ণনা করা যাবে না। দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, একেবারে পাহাড়ের কোলের গ্রাম। চারিদিকে বন জঙ্গল, নদীও রয়েছে। আরও রয়েছে কিছু ছোট বড় পাহাড় অনেক দূরে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এর আগে কখনো যাইনি আমি। এত সুন্দর যে বাংলায় কোনো জায়গা আছে সেই বয়সে আমার ধারণা ছিল না। জঙ্গলের মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটা কুঁড়ে ঘর নিয়ে সম্ভবত গড়ে উঠেছে এই বরন্তী গ্রাম। বেশি মানুষজন দেখতে পেলাম না, কিন্তু যাদেরকে দেখলাম বুঝতে পারলাম এরা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ। গ্রামে এসে এখানে লোকজনকে জিজ্ঞাসা করলাম হরিচরণ মুখুজ্জের বাড়ি কোথায়। তারা আমাকে ওনার বাড়ি দেখিয়ে দিলেন। গ্রামের অন্যান্য বাড়ির থেকে হরিচরণ মুখুজ্জের বাড়িটা বেশ বড়। দেখেই বুঝতে পারা যায় বনেদি পরিবার। যখন আমি হরিচরণ মুখুজ্জের ঘরের দরজায় এসে দাঁড়াই তখন ভিতরে অনেক লোকের ভিড়। মহিলাদের কান্নাকাটির আওয়াজও শোনা যাচ্ছে, অনেক লোকের গোলযোগের আওয়াজও শোনা যাচ্ছে। আরে এরকম করে কি করে হবে? নিশ্চয়ই পুজোয় কিছু ভুল হয়েছে। সময়টাই খারাপ যাচ্ছে গো আমাদের গ্রামের। একেই মারণ ব্যাধির প্রকোপ, তার উপরে মায়ের রাগ। আমি লোকজনের ভিড় সরিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম মেঝেতে একটা বড় শিলা রাখা রয়েছে। তার সামনে বসে মাথা নামিয়ে খালি গায়ে ধুতি পরা এক ভদ্রলোক হাউ হাউ করে কাঁদছেন। বুঝতে অসুবিধা হলো না যে এই ভদ্রলোকই হরিচরণ। একটু কান খাড়া করে গ্রামের বাকি লোকেদের আলোচনা শুনে বুঝতে পারলাম এই শালগ্রাম শিলা আসলে মায়ের প্রতিকৃতি। প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় পুকুরে এই শিলা নিজে থেকে উপরে উঠে আসে। তারপর জাঁক জমক করে পুজো করা হয় মায়ের। পুজো শেষে বিসর্জনের মতন গ্রামের লোকেরা এই শিলাকে আবার পুকুর পাড়ে রেখে আসে। এই শিলা আবার পুকুরে তলিয়ে যায়।
পরের বছরের পুজোর আগে অবধি জলের তলাতেই থাকে। কোনো কারণে অদ্ভুতভাবে গ্রামের 10 জন সন্ডাগন্ডা লোকও এবার এই শিলাকে পুজোর পরে তুলতে পারেনি। যেন নিজে নিজেই এই শিলা আরো 100 গুণ বেশি ভারী হয়ে গেছে। এই ঘটনা বড়ই অদ্ভুত এবং সত্যি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, যেহেতু এখনকার দিনের নাস্তিক তোমরা, কিন্তু এসব আমি নিজের চোখে হতে দেখেছি। সেই মুহূর্তে আমার ভিতরে কি যেন একটা হলো। সেই ভাব, সেই অনুভূতি আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। সারা দেহ জুড়ে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। মাথার মধ্যে একটা অদ্ভুত আওয়াজ কাজ করতে লাগলো। কেউ যেন আমাকে বারবার বলছে, পারলে একমাত্র আমিই পারব। ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে মায়ের মূর্তিকে প্রণাম করলাম। মাকে মনে মনে অনুরোধ করলাম তার ভক্তদের কথা শোনার জন্য। আমি এখনো জানি না কিসের মন্ত্র বলে, কিসের সাহসে অভিভূত হয়ে ভিড়ের মাঝে সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ হয়েও ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে আমি এই কাজ করেছি। কিন্তু আমার প্রণাম করার পর অদ্ভুতভাবে মায়ের শিলা খানিকটা নড়ে উঠল। শিলার গায়ে খোদাই করা ছিল মায়ের প্রতিকৃতি। গ্রামের লোক এই জিনিসটা খেয়াল করল। সকলেই অবাক হয়ে গিয়েছে। আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে তারা। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম প্রথমে, তারপর নিজে থেকেই বললাম, এবার আপনারা মাকে তোলার চেষ্টা করুন একবার। অদ্ভুতভাবে এতক্ষণ ধরে যে মাকে 10 জন লোকেও তুলতে পারছিল না, এবার 4 জন মিলে তুলে ফেলল। গ্রামের লোকে মা মা বলে ডাকতে শুরু করলো। হরিচরণ মুখুজ্জের চোখ দিয়ে তখন দর দর করে জল পড়ছে। ভদ্রলোক কান্নায় ভেসে গিয়েছেন। সমস্ত বৈদিক নিয়ম মেনে পূজা রীতি সম্পন্ন করে মাকে আবার তার বাড়িতে ফেরত নিয়ে যাওয়া হলো। সম্পূর্ণ ঘটনার পর আমি ভাবছিলাম কি করব। এমন সময় হরিচরণ মুখুজ্জে নিজে থেকে আমার কাছে এসে বললেন, আমি জানি না আপনি কে, কিন্তু আজকে আপনি না থাকলে অনর্থ হয়ে যেত। আমি উত্তর দিলাম, সত্যি করে বলতে গেলে আমারও ধারণা নেই কাজটা আমি কি করে করলাম। ধরে নিন সবই মায়ের ইচ্ছে। পুজোর কাজ মিটলে হরিচরণ বাবুর বাড়িতে আশ্রয় নিই আমি। হরিচরণ বাবু আতিথ্যের কোনো অভাব রাখেননি। ভাত, শুক্তো, কাঁচা কলার কোপ্তা, ছানা, লুচি, দই, চাটনি, মিষ্টি, পায়েস সমস্ত কিছুর আয়োজন করেছিলেন। তার যত্নে এবং সেবায় আমি সত্যিই অভিভূত হয়ে গেলাম। সেদিনে রাতে ওনার বাড়ির একটা ঘরে আমি থেকে গেলাম। বিছানায় শুয়ে ঘুম আসছিল না। বারবার কানের মধ্যে যেন শুনতে পাচ্ছিলাম অনেক মানুষের কান্না। তাদের যন্ত্রণা অনুভব করতে পারছি মনে হলো। রাতে আমি সিদ্ধান্ত নিই যে পরের দিন সকালেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। পরের দিন সকালে চায়ের আসরে হরিচরণ বাবুকে গ্রামের মারণ রোগের সম্বন্ধে জিজ্ঞাসা করি। আসলে কিভাবে এই রোগের সূত্রপাত আমারও জানা নেই। ৭৬-এর মন্বন্তরে যেরকম বহু মানুষ মারা যায়, সেই রকমভাবে যেন মোড়ক ধরেছে অযোধ্যা পাহাড়ের পাদদেশের গ্রামগুলোতে। এর কারণ আমার জানা নেই। সীতাকুণ্ডের জল কালো হয়ে গেছে। অনেকদিন বৃষ্টি হয়নি এলাকায়। সমস্ত ক্ষেতের ফসল শুকিয়ে গেছে। এই সমস্যার সূত্রপাত কখন হয় হরিচরণ বাবু? সেটা আমারও ঠিক খেয়াল নেই। 1-2 মাস আগে হঠাৎ আমাদের গ্রামের একজনের খুব শরীর খারাপ হয়। এই প্রথমে সাধারণ জ্বর ভেবেছিলাম। 3-4 দিনের মধ্যে সে মারা যায়। তারপরে একে একে তার পরিবারের বাকিরাও অসুস্থ হয়ে যায়। বাইরে থেকে ডাক্তার ডেকে আনা হয়েছিল, কিন্তু কোনো উপায় হয়নি। একে একে গ্রামের সবাই এভাবে মারা যেতে থাকে। এভাবে এই রোগের ভয়ে অন্যান্য গ্রামের লোকেরা এই গ্রামের দিকে আসা বন্ধ করে দেয়। আমরা এই গ্রাম ছেড়ে চলে যেতাম, কিন্তু আমাদের মায়ের মন্দির রয়েছে এখানে। মায়ের পূজা বন্ধ করা যাবে না, তাই মায়ের চরণে আশ্রয় নিয়েছি। তিনিই এখন একমাত্র উপায় এই সমস্ত থেকে আমাদেরকে রক্ষা করার। সবটা শুনে আমি বলি,
চিন্তা করবেন না, ধরে নিন মাই আমাকে পাঠিয়েছেন, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। হরিচরণবাবু হাত জোর করে আমাকে ধন্যবাদ জানান, কিন্তু এসব বললেও আমি নিজেও মনে মনে নিশ্চিত ছিলাম না কিভাবে এই সমস্যা সমাধান করব। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত। আমি কোনো ডাক্তার নই, তাই আমার কাছে এমন কোনো ওষুধ নেই যার মাধ্যমে এদের চিকিৎসা করতে পারবো আমি। তারপর ঠিক করলাম সীতাকুণ্ডে যাই। সেখানে যে প্রাকৃতিক পরিবেশ কত মনোরম তা বলে বোঝানো সম্ভব নয়। দূরের পাহাড়গুলো সোনালি আলোয় ঝলমল করছে, আর চারদিকে মন শান্ত করা এক অদ্ভুত মিষ্টি হাওয়া। তখন খুব একটা রোদ ওঠেনি, পরিবেশটা বেশ শান্তই ছিল। আশেপাশে বড় বড় জঙ্গল, অনেক ঘর দেখলাম খালি পড়ে রয়েছে। বুঝতে অসুবিধা হলো না এই আদিবাসী ঘরের মানুষদের কি হয়েছে। সব থেকে অদ্ভুত ঘটনা ছিল সীতাকুণ্ডের জল, একেবারে ঘন কালো। সীতাকুণ্ডের পাড়ে একটা বটগাছের নিচে চোখ বন্ধ করে ধ্যান করতে বসলাম। আমার সাধুজি আমাকে বলেছিলেন, মানুষের সমস্ত প্রশ্নের উত্তর তাদের মনের মধ্যেই রয়েছে, কিন্তু মন বড় চঞ্চল। ছোট ছোট প্রতিক্রিয়া আমাদের মনের জলাশয়ে ঢেউয়ের সঞ্চার করে। সেই ঢেউ শান্ত করার সব থেকে সহজ উপায় হলো মনোসংযোগ। কতক্ষণ এভাবে ধ্যানে বসেছিলাম খেয়াল নেই। কিছুক্ষণ পর চোখের সামনে কয়েকটা দৃশ্য অস্পষ্টভাবে ফুটে উঠতে লাগলো। তখন আমার মনের ভিতরে যে কীরকম অনুভূতি কাজ করছিল সেটা বলে বোঝানো সম্ভব নয়। দেখলাম এক রাতের বেলা কয়েকজন লোক আর তাদের সঙ্গে আরেকজন কেউ আছে, সম্ভবত কোনো সাধু, একটা গর্তের সামনে যেতেই লোকগুলো ওই সাধুকে গর্তের ভেতর ধাক্কা মেরে ফেলে দিল। ব্যাপারটা কি হচ্ছিল আমি বুঝতে পারলাম না। তারপর দেখলাম লোকগুলো সেখান থেকে চলে গেল। তারপর আমার চোখের সামনে কয়েক মুহূর্তের মধ্যে একের পর এক দিন রাত পেরোতে থাকে, ঋতু পেরোতে থাকে, আর কেউ আসে না ওই গর্তের কাছে। তারপর হঠাৎ আকাশ বাতাস ফেটে এক অদ্ভুত চিৎকার শুনতে পাওয়া যায়। কেউ একজন গুরু গম্ভীর গলায় রেগে গিয়ে বলছেন, আমি অভিশাপ দিচ্ছি, যে গ্রামের মানুষ অর্থের লোভে আমাকে ছলনার দ্বারা এখানে আটকেছে, সে গ্রামের মানুষ অর্থ তো অনেক দূরের কথা, নিজেদের স্বাভাবিক জীবনও ভোগ করার সামর্থ্য রইবে না। এই শাস্তি পুরো গ্রামকে পেতেই হবে। তারপর হঠাৎ আমার ধ্যান ভেঙে যায়। তখনই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে উঠে ফিরে আসি হরিচরণবাবুর বাড়িতে। হরিচরণবাবুর সঙ্গে দেখা হতে তাকে জানাই, আপনাদের গ্রামে কি বেশ কিছু সময়ের আগে একজন সন্ন্যাসী এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কি জন্য? আপনাদের এখান থেকে যাবার সময় অন্য সন্ন্যাসীর কি হয়েছিল জানেন কিছু? না, সে খবর তো রাখিনি। আর কেন বলুন তো? কোনো ডাক্তার বা ওষুধ আপনাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে না। আপনাদের সকলের অজান্তেই একটা বীভৎস অপরাধ হয়ে গেছে। শুনুন তবে, আপনাদের এখানে বেশ কিছু সময় আগে একজন সন্ন্যাসী এসেছিলেন। তখন এরকম কোনো সমস্যা শুরু হয়নি। ওই সন্ন্যাসী আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনাদের সঙ্গে থেকে আপনাদের একজন হয়ে ওঠেন। তার হাতে একটা কারুকার্য করা সোনার আংটি ছিল, সম্ভবত তার পূর্বজন্মের পরিচয় বহনকারী আংটি। ওইটা তিনি কখনো ত্যাগ করতে চাননি। যখন তিনি এই গ্রাম ছেড়ে যাবেন তখন কয়েকজন লোভী মানুষ ওনাকে জঙ্গলটা পার করিয়ে দেওয়ার নাম করে ওনার সাথে যায়। উনি কিছু বুঝতে না পেরে সহজভাবে রাজি হয়ে যান। জঙ্গলের মাঝে প্রস্তুত ছিল এক ফাঁদ, একটা বড় গর্ত, কিন্তু তার মুখটা লতা পাতা দিয়ে ঢাকা। ওই লোকগুলো সন্ন্যাসীর সাথে যেতে যেতে যখন ওই গর্তের কাছে এসে পৌঁছায় তখন সন্ন্যাসীর হাত থেকে আংটিটা জোর করে খুলে নেওয়ার চেষ্টা করে,
সন্ন্যাসী ধাক্কা দিয়ে ওদেরকে দূরে সরিয়ে দেয় এবং ওদের ষড়যন্ত্র বুঝতে পেরে যায়। তখন সেখান থেকে পালানোর চেষ্টা করেন ওই সন্ন্যাসী, কিন্তু ওই লোকেদের মধ্যে একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই গর্তে। গভীর গর্তে পড়ে সন্ন্যাসী অচৈতন্য হয়ে যান। সেই খারাপ লোকগুলো গর্তের মুখটা লতা পাতা দিয়ে আবার ঢেকে সেখান থেকে চলে যায়। সন্ন্যাসীর যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন উনি একাই ওই গর্তে অন্ধকারে পড়ে রয়েছেন। দিনের পর দিন তিনি ওই গর্তের ভেতরে পড়ে থাকেন। অনেক চিৎকার করেন, লোক ডাকার চেষ্টা করেন, কাকুতি মিনতি করেন, কিন্তু কেউ আসে না। অনাহারে পিপাসায় ওই গর্তের ভিতর দিনের পর দিন পড়ে থাকতে থাকতে একসময় ওই সন্ন্যাসী প্রাণ ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি ভীষণ মর্মান্তিক যন্ত্রণা পেয়েছিলেন। তখন তিনি ক্রোধে অভিশাপ দিয়ে যান, এই গ্রামের মানুষ ধ্বংস হয়ে যাবে। যে কষ্ট তিনি শেষ জীবনে উপলব্ধি করেছেন, এখানে প্রত্যেকটা মানুষ প্রতিদিন উপলব্ধি করবে, তিলে তিলে উপলব্ধি করবে। উনি যেভাবে গর্তের ভেতর বন্ধ হয়ে গেছেন, গ্রামের মানুষেরা নিজের ঘরে বন্দী হয়ে যাবে। গ্রামের লোকেরাও কাকুতি মিনতি করে ডাকলেও কেউ সাড়া দেবে না তাদেরকে। যে লোকগুলোই অন্যায় কাজ করেছিল তারা ইতিমধ্যেই প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে। তারপর আস্তে আস্তে বাকিরাও এই রোগে আক্রান্ত হয়। ততদিন পর্যন্ত এই গ্রামে এই রোগ ছড়িয়ে থাকবে যতদিন না সকলের মৃত্যু ঘটে। এই জন্যই কোনো ডাক্তার এই গ্রামের মানুষদের সুস্থ করতে পারেনি। এতদূর অবধি বলে আমি থামলাম। হরিচরণ বাবুর সারা দেহ তখন শিহরিত হয়ে উঠেছে। ভয়ে কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, হায় ভগবান, হে প্রভু নারায়ণ, এত বড় একটা অন্যায় হয়েছে আর আমরা কিছুই জানি না। এই যে ঘোর পাপ, একজন সন্ন্যাসীর হত্যা ভগবানও ক্ষমা করবে না। যারা এই অন্যায় করেছে তাদের সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে, বেশ, কিন্তু বাকি লোকেরা যে নির্দোষ। অনেক ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক রয়েছে, মহিলা রয়েছে, তারা তো কিছুই জানে না। আচ্ছা, আপনিই বলুন না, এই সমস্যার কি কোনো প্রতিকার হতে পারে না? কি করলে এই মারণ অভিশাপের হাত থেকে আমরা বাঁচতে পারবো? এর থেকে মুক্তি পাবার সব থেকে সহজতম উপায় হলো ওই সন্ন্যাসী যে প্রবল কষ্টে এবং অসম্মানে মারা গেছে তাকে তার প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দেওয়া। আমি যোগ বলে দেখেছি ওই গর্ত কোথায় রয়েছে। সন্ন্যাসীর দেহের অবশিষ্টাংশ এখনও এই গর্তে পড়ে রয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠিয়ে সেই অবশিষ্ট দেহ বের করে আনার ব্যবস্থা করুন এবং যথাযথ রীতি মেনে তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ওই সন্ন্যাসীর হাতে একটা সোনার আংটি ছিল। ওই আংটিটা যেন কেউ না নেয়। ওই আংটিটাকে ফিরিয়ে দিতে হবে তারই পরিবারের বা তারই বংশের কাউকে। পারবেন তো এই কাজটা? সে আমি পারবো অবশ্যই। আপনি আমাকে বলে দিন গর্তটা কোথায়, আমি এখনই লোক পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তার বংশের লোককে কোথায় খুঁজে পাবো যাকে আংটিটা ফিরিয়ে দিতে হবে? সেই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ইতিমধ্যেই জানতে পেরেছি ওই সন্ন্যাসীর পরিবার সম্বন্ধে। তার পরিবারের মানুষদের কাছে ওই আংটি আমি ফিরিয়ে দেব, তাহলেই সব সমস্যার সমাধান হবে। তার বরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। মাটির ওই গর্ত থেকে সন্ন্যাসী ঠাকুরের কঙ্কাল তুলে আনা হয়। আমার সামনে শাস্ত্রিক বিধি মেনে তার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করা হয়। তারপরে আমি আরও কিছু সময় ওই গ্রামে ছিলাম হরিচরণবাবুর বাড়ির অতিথি হয়ে। বরন্তী গ্রাম, অযোধ্যা পাহাড়, আশেপাশের ছোটনাগপুর মালভূমি এবং অন্যান্য জায়গা ভালো করে ঘুরে দেখলাম। বড্ড সুন্দর সেই জায়গা। আস্তে আস্তে গ্রামের প্লেগের মৃত্যুর সংখ্যা কমতে থাকলো, মানুষজন সুস্থ হতে লাগলো। তারপর সেখানে আদিবাসীদের বিখ্যাত উৎসব হলো। সমস্ত কিছুর সাক্ষী ছিলাম আমি। বড্ড সৎ ব্যক্তি ছিলেন তিনি। কঙ্কালের হাত থেকেও সোনার আংটিটা পাই আমি। তারপর ওটা নিয়ে আবার চলে আসি। তারানাথ যখন গল্পটা বলে শেষ করল তখন খড়গপুর, মেদিনীপুর, শালবনি পেরিয়ে ট্রেন চলে এসেছে বিষ্ণুপুর জংশনে।
কেশরী জিজ্ঞেস করল, সেই আংটিটা কাকে দিলেন আপনি? তারানাথ একটু রহস্য করে বলল, কেন, এখনই যে বললাম তার উত্তরাধিকারকে। মানে আমি জানতে চাইছি তার উত্তরাধিকার কে? ওই সন্ন্যাসী ঠাকুর আসলে হিজুলি গ্রামে যার বাড়িতে অতিথি হয়ে উঠেছিলাম তার জ্যাঠামশাই। তার মানে তাকে আপনি আংটিটা ফেরত দিলেন? হ্যাঁ, ও আবার নাও, আংটিটা আমি তার কাছে রেখে এসেছি। যদি সে উপযুক্ত যোগ্য হয় ওই আংটির, তাহলে নিজেই খুঁজে পাবে। মানে বুঝলাম না ব্যাপারটা ঠিক কি হলো। তারানাথ এবার অনেকক্ষণ ধরে একই জিনিসে কথা বলে কিছুটা বিরক্ত হয়ে গেছে, তাই নিজে থেকে বলল, ব্যাপারটা হলো যে বিষ্ণুপুর স্টেশন পেরিয়ে এবার বাঁকুড়া স্টেশন ঢুকছে। এখানে মেচা সন্দেশ কিন্তু খুব বিখ্যাত, না খেয়ে গেলে তার থেকে বেশি মূর্খামি আর কিছুই হতে পারে না। এই কথা শুনে আমরা তিনজনে হেসে উঠলাম। বাঁকুড়ার মেচা সন্দেশ খাওয়া হলো। তারপর আর ট্রেনের বাইরে দেখার কিছু নেই, চারিদিকটা অন্ধকার। দিনের বেলা থাকলে সবুজ মাঠ, গাছপালা, চায়ের জমি এসব চোখে পড়তো, কিন্তু রাতের বেলা সবটাই অন্ধকার। আমি ওই অন্ধকারের মধ্যে জানালা দিয়ে তারাদের দিকে তাকিয়ে রইলাম। এতদিন আমাদের গল্পবন্দি ছিল মটলেনের ওই ছোট্ট ঘরটায়, কিন্তু এইবার চার দেওয়ালের সীমানা পেরিয়ে সেখান থেকে অনেক দূরে আমরা পাড়ি জমিয়েছি পুরুলিয়ায়। পুরুলিয়ার মন্দির, ছোটনাগপুর মালভূমির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মোরামের রাস্তা, সব কিছুর মধ্যে যেন একটা আলাদা আকর্ষণ কাজ করছে। তার থেকেও বেশি আকর্ষণ কাজ করছে হিজুলি গ্রামের ভক্তিভূষণ বাবুর বাড়ির জন্য। তারানাথের অলৌকিক গল্পগুলোর চরিত্র এবার আমরাও। অন্যবারের মতন তারানাথ এবার একা নয়। কী ধরনের অলৌকিক, ভৌতিক বা অতিলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি যে হব, সেই সম্বন্ধে আমাদের কারও কোনো ধারণা নেই। সামনের পুরোটাই অজানা। এই অজানা জিনিসগুলোর মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করে, একটা আগ্রহ। অনেকটা পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর ঠিক আগের রাতে মনের ভিতরে যে একটা অদ্ভুত উত্তেজনা আর ভয় মেশানো মনোভাব কাজ করে, ঠিক সেরকমই মনোভাব কাজ করছে আমার ভিতরে। কিশোরী নিজের সিটে গা এলিয়ে পড়েছে, তারানাথ চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে, আর আমি ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে অজস্র নক্ষত্রের মাঝে খোঁজার চেষ্টা করছি কালপুরুষ। ট্রেন থেকে যখন নামলাম পুরুলিয়া, তখন রাত্রি 10টা প্রায়। যথেষ্ট লোকজন রয়েছে স্টেশনে। আমরা তিনজন বাইরে বেরিয়ে এলাম। এই পুরুলিয়া আর তারানাথের গল্পের পুরুলিয়ার আকাশ পাতাল পার্থক্য। এখন রাস্তা আধুনিক হয়েছে, মানুষের ভিড় বেড়েছে, জঙ্গলের পরিমাণ কমেছে। তারানাথ বলল, আমি যখন এখানে এসেছিলাম তখন পরিবেশটা সম্পূর্ণ আলাদা ছিল। আধুনিকতার বিষাক্ত ছাপ পুরুলিয়ার বুকেও পড়েছে। তবে শহর ছেড়ে যতই গ্রামের দিকে আসছি ততই তাপমাত্রাটা কমতে থাকছে। যদিও পশ্চিমবঙ্গের সবথেকে গরম জায়গাগুলোর মধ্যে পুরুলিয়া একটা, তবুও এখানে হাওয়াটা ভারী নয়, যথেষ্ট খোলামেলা। গাড়ি করে যেতে যেতে আমি জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। মূল পুরুলিয়া অনেক বেশি আধুনিক। ঘরবাড়ি, দোকান বাজার সব কিছুই আমাদের শহরের মতন। সেখান থেকে যখন বেরিয়ে এলাম, মানবাজার পেরিয়ে, রঘুনাথপুর পেরিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে যেতে লাগলাম, তত হাওয়া আরও বেশি মিষ্টি হতে শুরু করলো। অন্ধকারের মধ্যে বুঝতে না পারলেও আন্দাজ করতে পারলাম দূরের ওগুলো সব ধান ক্ষেত। দিগন্তের দিকে তাকিয়ে ঘন নীল রঙের পাহাড় দেখা যাচ্ছে। ওটাই বোধহয় অযোধ্যা। মনে মনে কল্পনা করার চেষ্টা করলাম, বহু বছর আগে রামচন্দ্র আর মা সীতার পায়ের ছাপ পড়েছে এখানকার মাটিতে। জঙ্গলের মধ্যে তাদের 14 বছরের বনবাস। চাঁদের আলো পড়া রূপালী মেঘের দিকে তাকিয়ে কল্পনা করার চেষ্টা করলাম, হনুমান মাথায় গন্ধমাদন পর্বত নিয়ে উড়ে যাচ্ছে লঙ্কার উদ্দেশ্যে। সেখানে অচৈতন্য হয়ে রয়েছে লক্ষ্মণ।
রাম রয়েছে বিশল্য কলোনির অপেক্ষায়। যখন আমরা হিজলি গ্রামে এসে পৌঁছলাম ততক্ষণে রাত্রি 11টা বেজে গেছে। যে ঘরটার কাছে এসে দাঁড়ালাম সেই ঘরটা হয়তো এলাকার সব থেকে বড় ঘর। দেখে বোঝা যাচ্ছে সম্ভ্রান্ত পরিবার। দরজার মুখে চশমা পরে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। সাদা দাড়িতে তার মুখ ঢাকা, তার হাতে রয়েছে একটা লাঠি। যখন গাড়ি থেকে নামলাম আমরা, তখন ভদ্রলোক হাসি মুখে এগিয়ে এলেন। তারানাথের কাছে এসেই তার পায়ে প্রণাম করলেন। তারানাথ একটু ইতস্তত বোধ করে বললেন, এ কি করছেন আপনি? আমরা প্রায় সমবয়সী। তাছাড়া আপনি একসময় আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমি এক রাতের জন্য শুধুমাত্র আপনাকে আশ্রয় দিয়েছিলাম, তাতে আপনি আমার সারা জীবন বদলে দিয়েছেন। আজকে এই যে বড় ঘরবাড়ি, দালান, মন্দির, সব কিছু আপনারই জন্য হয়েছে। আপনি না থাকলে এখনো হয়তো আমি সেরকমই থাকতাম। না, আমি কোনো কিছুই করিনি, সব কিছুই মায়ের ইচ্ছা। আলাপ করিয়ে দিই, এরা দুজন হলো আমার দুই বন্ধুর মতন। ভদ্রলোক আমাদেরকে নমস্কার করলেন। আমরা ঘরের ভেতর ঢুকলাম। সারাদিনের অতটা ট্রেন জার্নি ধকলে আমি আর কিশোরী দুজনেই বড্ড ক্লান্ত। তারানাথকে দেখে যদিও ক্লান্ত মনে হচ্ছিল না। ঘরের চৌকাঠ পেরিয়ে পা দিতেই তারানাথ নিজের চোখগুলো বন্ধ করে নিল। আমি আর কিশোরী দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি তারানাথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, কি কিছু হলো কি? পরে বলবো তোমাকে। ঘরটা বাইরে থেকে দেখে যতটা সুন্দর বলে মনে হয়েছে, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর। পরিবারের লোকেদের সঙ্গে পরিচয় সেরে নিলাম। তারানাথকে যিনি ডেকেছিলেন তিনি হলেন ভক্তিভূষণ, তার ছোট ভাই শশীভূষণ। ভক্তিভূষণের ছেলে রমাকান্ত আর শশীভূষণের ছেলের নাম দুলাল। দুই ছেলে এখনও অবধি অবিবাহিত। দুই ভাই আর তাদের দুই ছেলে পরিবার নিয়ে এখানে থাকে একসাথে। খাবারের এলাহি আয়োজন করা হয়েছে। খাবার যদিও সব নিরামিষ ছিল, তবুও যা ছিল তা নেহাত কম নয়। গরম ভাত, রুটি, নারকেল দিয়ে মুগের ডাল, ছানার ডালনা, ধোকা, পোস্ত, পটলের দোরমা, পালং শাকের সঙ্গে পনির, নিরামিষ আলুর দম, বড় বড় রাজভোগ, মিষ্টি দই, পাঁপড়, গরম গরম বেগুন ভাজা। ওফ, বিশাল আয়োজন। গল্পে তারানাথ যেরকম বলেছিল যে আগেরবার তাকে নিজেকে রান্না করে নিতে হয়েছিল, এবার সেরকম কিছু করতে হলো না। অর্থাৎ ভক্তিভূষণ বাবু কিছুটা আধুনিক হয়েছেন। এতদিন আমার মনে মাঝে মাঝে প্রশ্ন উঠত তারানাথের গল্পগুলো আদৌ সত্যি কিনা। কিন্তু গত 3 দিনের মধ্যে যা যা হচ্ছে আর ঘটনাগুলো যেভাবে একটার পর একটা মিলে যাচ্ছে, তাতে আমার মনের সমস্ত প্রশ্ন চলে গেছে। একটা খটকা আমার মনেও লাগছিল বারবার। এত সব কিছু যে সুন্দর আয়োজন, এত বড় ঘর, সবের মাঝেও কোথাও একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। কেন মনে হলো জানি না, তবে এই ভাবনাটা তীব্রভাবে আমার মনে জায়গা করে নিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে যখন উঠলাম তখন অনেক রাত। আমাদের 3 জনের ঘর আগে থেকে ঠিক করা ছিল। আমাদের দুজনকে হাতের ইশারায় চলে যেতে বলে তারানাথ কিছুক্ষণ ভক্তিভূষণ বাবুর সঙ্গে গল্প করবেন বললেন। আমি আর কিশোরী ঘরে চলে এলাম। ভদ্রলোকের আয়োজন তো এলাহি, দেখে মনে হলো না কোনো সমস্যা রয়েছে। আমিও তাই খেয়াল করলাম। যুদ্ধের সময় এরকম মন্দার বাজারে যেখানে মানুষ খেতে পারছে না, সেখানেই ভদ্রলোক বেশ ভালোই আয়োজন করেছেন। আমি কিছুক্ষণ রমাকান্তর সঙ্গে কথা বললাম। এদের ব্যবসা রয়েছে কাঠের, দার্জিলিংয়ে নাকি চা বাগানও রয়েছে। তাছাড়া ছোটোখাটো মহাজনী কারবারও আছে। ছাড়ো, বাদ দাও, এখন বড্ড ক্লান্ত লাগছে। কিশোরীও দেখলাম আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। আমিও বিছানায় শুতেই ঘুমিয়ে গেলাম। একটা ঘরেই 3টে বিছানার ব্যবস্থা করা হয়েছিল। কতক্ষণ ঘুমিয়েছিলাম তার খেয়াল নেই।
ঘুম ভাঙার পর হাত ঘড়িতে সময়টা যখন দেখলাম তখন রাত্রি প্রায় 2:30। দেখলাম কিশোরী নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তারানাথ এখনও আসেনি, তার বিছানা খালি। এত রাতেও তারানাথ নেই দেখে আমার মনে একটা খটকা হলো। বিছানা ছেড়ে উঠবো কিনা ভাবছি, এমন সময় একটা কিছুর আওয়াজ শুনতে পেলাম। খুব মৃদু একটা শব্দ, বুঝতে পারছিলাম না কিসের। সম্ভবত বাইরের দিক দিয়ে সেটা আসছে। জানলাটা খোলা ছিল। বিছানা ছেড়ে উঠে একবার বাইরে তাকালাম, সেরকম কিছু চোখেও পড়ল না। দূরে একটা মন্দির দেখতে পাচ্ছিলাম। মন্দিরের ওখানে একটা কার ছায়া যেন মনে হলো, অন্ধকারে বেশ অস্পষ্ট। কে হতে পারে ওটা? তারানাথ বিছানায় নেই। কি মনে হতে ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে একটা লম্বা বারান্দা পড়ে, সেটা পুরোটাই অন্ধকার। বারান্দা পেরিয়ে দরজার দিকে গিয়ে দেখলাম দরজা খোলা রয়েছে আলতোভাবে। আওয়াজ না করে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেলাম। ঘরের ভেতরটা ছিল বেশ গরম, কিন্তু বাইরে ভালো হাওয়া চলছে। চাঁদের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে উঠছে। দূরে মন্দিরটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে যতটা পারলাম নিজেকে আড়াল রেখে মন্দিরের কাছে হেঁটে গেলাম। একটা বড় বট গাছ ছিল, সেটার আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম। যা দেখতে পেলাম তাতে এক মুহূর্তের জন্য আমার অন্তরাত্মা কেঁপে উঠল। মন্দিরের চত্বরে একটা চেহারা আমার খুব পরিচিত। সে আর কেউ নয়, স্বয়ং তারানাথ। আর আরেকজন গেরুয়া কাপড়ে ঢাকা তার সারা দেহ, মুখের জায়গাটায় জমাট বাঁধা অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না লোকটা কে। তার চেহারা দেখে আমার মনে ভয় আসেনি, আমার মনে ভয় জেগে উঠেছে আর একটা কারণে। মন্দিরের দেওয়ালে টিম টিম করে জ্বলতে থাকা আলোতে মাটিতে তারানাথের একটা লম্বা ছায়া পড়েছে, যেটা আমি দূর থেকে দেখতে পেয়েছিলাম। কিন্তু ওই গেরুয়াধারী মানুষটার কোনো ছায়া পড়েনি। আমার বুকের ভেতরটা 10 গুণ জোরে লাফাতে শুরু করলো। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ইচ্ছা করছিল তখনই সেখান থেকে ছুটে পালাই, কিন্তু হাতে পায়ে আর বিন্দুমাত্র শক্তি ছিল না এই দৃশ্য দেখার পর। তারানাথ আমার থেকে পিছন ঘুরে ওই গেরুয়া বসনধারী লোকটার সাথে গল্প করছে, এতই ধীরে যে সেই কথাবার্তা আমার কানে পৌঁছচ্ছে না। গেরুয়া বসন পরে থাকা লোকটার চোখ এতক্ষণ তারানাথের দিকে ছিল। এবার জল জলে চোখ নিয়ে লোকটা আমার দিকে তাকালো। যেটুকু নিয়ন্ত্রণ নিজের স্নায়ুগুলো এতক্ষণ ধরে রেখেছিল সেটাও এবার হারিয়ে ফেলল। ওই চোখের চাহনি, ওই চোখের তেজ কোনো মানুষের হতে পারে না। এক মুহূর্তের জন্য যেন মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমার সারা শরীরটা শিথিল হয়ে এলো। নিজের অজান্তেই অজ্ঞান হয়ে ধপ করে মাটিতে পড়ে গেলাম। শেষ মুহূর্তে শুধু দেখতে পেলাম তারানাথ আমার দিকে পিছন ঘুরে তাকিয়েছে। সকালে যখন জ্ঞান ফিরল তখন আমি নিজের বিছানায় আস্তে আস্তে চোখ খুলছি। তখন চোখ খুলেই দেখলাম মাথার কাছে বসে রয়েছে তারানাথ, আর অপরদিকে কিশোরী। কি হে, ঠিক আছে তো? আমরা তো দুজনে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আমি তারানাথ আর কিছু বলতে না দিয়ে বলল, মনে হচ্ছে তুমি এখন ক্লান্ত, একটু বিশ্রাম নেবে কি? তা যদি তোমার অজ্ঞান হবারই হতো তাহলে ঘরেই হতে পারতে। ঘর থেকে অত দূর বাইরে বেরিয়ে অজ্ঞান হবার কি মানে? কিশোরীর কথায় একটা হাস্যকৌতুক মিশেছিল। তারানাথ সেটা শুনেই হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে আমাকে বলল, কাল রাতে তুমি যা দেখেছ, অন্য কোনো সাধারণ মানুষ দেখলে এতক্ষণে তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিত। একটা জিনিস স্বীকার করতেই হয়, তোমার মধ্যে যথেষ্ট সাহস রয়েছে, কিন্তু সব সময় এরকম বেশি সাহস দেখানো ভালো নয়। ঠাকুরমশাই, বলছি কাল রাতে আপনার সঙ্গে ওটা কে ছিল? উনি আর যেই ছিলেন না কেন, কোনো সাধারণ মানুষ ছিলেন না। সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু আর কেন কিন্তু না? তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পরে পাবে।
এখন একটু বাইরে বেরিয়ে চলো, ঘুরে আসি। আর একটা জিনিস মনে রেখো, বাড়ির অন্য কাউকে বলো না কাল রাতের কথা। তারপর আমরা তিনজন নিচে নেমে এলাম। দেখলাম বারান্দায় চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছেন ভক্তিভূষণবাবু। ঠাকুর মশাই, আপনি ঘুম থেকে উঠলেন আর এদিকে আবার একই বিপদ শুরু হয়েছে ঠাকুর মশাই। কি বিপদ? তাহলে সবটা বলি আপনাকে। মনে আছে অনেক বছর আগে আপনি যখন আমাকে বলে গিয়েছিলেন এই ঘরের ঈশান কোণের নিচের দিকটা খুঁড়ে দেখতে? প্রথমে আমি কথাটা অতটা পাত্তা দিইনি, কিন্তু তার একদিন পরে কি মনে হলো, ভাবলাম দেখি কি রয়েছে। এরকমভাবে একজন অপরিচিত মানুষ এসে আমাকে বলে গেল হয়তো ভগবানের কোনো ইঙ্গিত। কোনো লোক না লাগিয়ে নিজে থেকে মাটি খোঁড়া শুরু করলাম। আধবেলা মাটি খোঁড়ার পর কোদালটা শক্ত কিছু একটা জিনিসে লাগলো। মাটির তলা থেকে বেরিয়ে এলো একটা কালো রঙের শিলা। স্বয়ং মা এতদিন আমার এই ভিটের নিচে ছিলেন বুঝতে পারিনি। ঠিক করলাম যেটুকু সামর্থ্য রয়েছে তাই দিয়ে মায়ের একটা মন্দির স্থাপনা করব। মন্দিরের কাজ শুরু করার সাথে সাথে চিরজীবনের জন্য আমিষ খাওয়া ত্যাগ করলাম আমি। আস্তে আস্তে আমার জীবন বদলাতে শুরু করলো। দূরসম্পর্কের একজন আত্মীয় মারা যাওয়ায় তার সম্পত্তির একটা বৃহৎ অংশ আমি পেলাম হঠাৎ করেই। তারপর সেই টাকা লাগালাম ব্যবসার কাজে। আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতে শুরু করলো ব্যবসা। দার্জিলিংয়ের চা বাগান কিনলাম, সেখানেও সফল হলাম। কাঠের ব্যবসাতেও সফল হলাম। কলকাতার বড় রাস্তায় আমার 4টে দোকান খুলল। যেদিকেই হাত বাড়াচ্ছিলাম সব দিকেই মা লক্ষ্মী ধরা দিচ্ছিলেন। এতদিন সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ করে কি যেন একটা শুরু হলো। একদিন পুরোহিত ঠাকুর মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে গিয়ে দেখেন মন্দিরের ভেতরে সমস্ত আলো ভেঙে গুঁড়িয়ে গেছে। তারপর থেকে মন্দিরে যতবারই আলো লাগানোর চেষ্টা করেছি প্রতিবার আলো ভেঙে গেছে। কেবলমাত্র মন্দিরের বাইরে আলো লাগাতে পেরেছি। মন্দিরে পুজো দেবার জন্য মায়ের পায়ে ফুল দিচ্ছি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই ফুল শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। মায়ের প্রসাদ খেতে তেতো হয়ে যাচ্ছে। হঠাৎ করে ব্যবসার মন্দা শুরু হলো। তারপর আইন কোর্ট কাচারির সমস্যায় জড়িয়ে পড়লো আমার চা বাগান। কলকাতার দোকানগুলোর কর্মচারীরা আস্তে আস্তে কাজ ছেড়ে দিতে লাগলো। মন্দিরের পুরোহিত একদিন পুজো করে এসে বললেন মায়ের প্রতিমায় সেই পুরনো ঔজ্জ্বল্য যেন নেই, যেন প্রতিমা রয়েছে কিন্তু মাই নেই। আমার চোখগুলো ভিজে গেল। বাড়িতে যখনই কোনো শুভ অনুষ্ঠান করতে যাচ্ছি, পুজো পার্বণ করতে যাচ্ছি, তার প্রসাদ মুখে তোলা যাচ্ছে না, এত তেতো। আর ফুল তো ঘরের কয়েক ঘন্টার বেশি টিকছেই না। প্রচণ্ড ভয়ে তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনাকে ডেকে পাঠালাম ঠাকুর মশাই। আমি জেনে অথবা না জেনে যদি কোনো ভুল করে থাকি তার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থী আমি। আপনি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। কথাগুলো বলতে বলতে ভক্তিভূষণবাবুর চোখে জল চলে এসেছিল। তারানাথ এতক্ষণ মন দিয়ে সমস্ত কথা শুনল, তারপর বলল, আপনি কখনো মায়ের কাজ সামনে রেখে তার আড়ালে কোনো অন্য অন্যায় কাজ করেছেন? ভক্তিভূষণবাবু কিছুটা ভেবে নিয়ে বলল, জ্ঞান তো আমি কোনো অন্যায় করিনি ঠাকুর মশাই। কিছুক্ষণ চুপ রইল তারানাথ, তারপর বলল, আমি যতটা পারি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপাতত আমরা তিনজন একটু ঘুরে আসছি বাইরে থেকে। তারপর আমরা তিনজন ঘর থেকে বেরিয়ে গেলাম।
বাইরে বেরিয়ে তারানাথের মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। নিজে থেকে বলতে লাগলো, এই হিজুলি গ্রাম অনেক বদলে গেছে। অনেক বছর আগে যখন এসেছিলাম তখনকার রাস্তাঘাট, মানুষজন, ঘরবাড়ি সব কিছুই আলাদা ছিল, কিন্তু এখন সব বদলে গেছে। চারিদিকের এই সবুজ লাল মাটির রাস্তা, দুই ধারে খেজুর গাছ, আবার যেন মনে হচ্ছে নিজের গ্রামে ফিরে এসেছি। কলকাতা শহরের ওই ঘরটায় নিজেকে বড্ড বন্দি বন্দি লাগতো। এখন যেন এক ধাক্কায় মনে হচ্ছে বয়সটা আবার খানিকটা কমে গেছে। মনে হচ্ছে আবার সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। চারিমা আমার ঘরে রয়েছে, তাকে বড় করতে হবে, অনেক দায়িত্ব। আমি খানিকটা ভেবে বলি, আপনি বুঝি এখনো ভবঘুরে জীবনের অভিযানগুলোতে ফিরে আসতে চান? তারানাথ খানিকক্ষণ চুপ করে মুখে একটা অভিজ্ঞ হাসি নিয়ে বললে, সংসারটাও তো আর অভিযানের থেকে কম কিছু নয়। দুঃসাহসিক অভিযানের মতোই সংসারে লেগে থাকে ওঠা পড়া, হারা জেতা। যতই ঘুরে বেড়াই, দিনের শেষে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা বাড়ির বড় প্রয়োজন। আমি এখন যে জীবনে আছি তাতেই বড় খুশি। মাঝে মাঝে অবশ্য মনে পড়ে পুরনো জীবনের কথা, কিন্তু তা ভীষণ সাময়িক। পুরনো জীবনে যেমন অনেক ভালো কাজ করেছি, তেমনি অনেক অন্যায়ও করেছি। তার জন্য নিজের অনেক ক্ষমতা হারিয়ে ফেলেছি। তবুও ভুলতে পারি না যে আমাদের এই ঠিক ভুলগুলো দিনের শেষে আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করে। আমরা হাঁটতে হাঁটতে এখন যে দিকটা এলাম, এদিকে খুব একটা ঘর নেই। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো তারানাথ। ঘরটা দেখে বুঝতে পারলাম ভূস্বামীর অবস্থা খুব একটা ভালো নয়, যথেষ্ট অভাবী পরিবার। তারানাথ ঘরের দরজা ঠকঠক করে বলল, নিতাই রয়েছ নাকি? ঘরের ভিতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, কে এইছে? দরজা খোলো, আমরা বন্ধু। দরজা খুললে একটা বেটে খাটো মানুষ, খালি গা, পরনে ছেঁড়া গামছা আর উস্কো উস্কো চুল। বয়স মোটামুটি 60-এর কাছাকাছি। একেবারে পাতলা চেহারা, শরীরের হাড়গুলো সব গোনা যায়। আর সব থেকে বেশি চোখে পড়ার জিনিস হলো নিতাইয়ের সারা গায়ে লাল লাল দাগ, সম্ভবত আঘাতের চিহ্ন। দরজা খুলে নিতাই হাত জোর করে বলল, আপনারা কে? তারানাথ বলল, আমরা ভক্তিভূষণ বাবুর অতিথি। নিতাইয়ের মুখটা এক মুহূর্তের জন্য শুকিয়ে গেল। তারপর একটা কৃত্রিম হাসি হাসার চেষ্টা করে বলল, আচ্ছা বাবু, আসুন, ভিতরে আসুন। গরিবের কুটিরের জায়গা বড় কম। তারানাথ, আমি আর কিশোরী, আমরা তিনজন ঘরের ভেতরে ঢুকলাম। মেঝের একদিকে চাটাই পেতে একজন রুগ্ন মহিলা শুয়ে রয়েছে বুঝতে পারলাম। নিমাই বলল, ওই শুয়ে থাকা মানুষটা আমার স্ত্রী। বড্ড অসুস্থ উনি বাবু। চিকিৎসার চেষ্টা করছি, কিন্তু খরচ অনেক। তাই বুঝি নিজের জমিটা বেচে দেবে ঠিক করেছো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? ধরে নাও আমাকে ভক্তিভূষণ বাবু বলেছে। কোনো উপায় নেই বাবু। জমির থেকেও আগে আমার স্ত্রী। ওর চিকিৎসা করাতে শহরে নিয়ে যেতে হবে ওকে। ডাক্তারবাবু বলেছে 5,000 মতন খরচ হবে। আর আমার ফুটো কপাল দেখুন, আমার ঘরে 5টা পয়সাও নেই। তোমার ওই জমির দাম জানো তুমি? এখনকার সময়ের হিসাবে তার দাম অন্তত 50,000 টাকা। সেটা তুমি মাত্র 5,000 টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছ। তাও পুরো টাকা খরচ হবে তোমার স্ত্রীর চিকিৎসাতে। তারপর কি হবে তোমাদের? নিমাই একটু শুকনো হেসে বলল, জানি না বাবু, মা যা চাইবেন তাই হবে। তারানাথ নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা চকচকে সোনার আংটি বার করে নিমাইয়ের হাতে দিয়ে বলল, এটা রাখো তুমি। নিমাই গরিব মানুষ, তার কাছে এসব জিনিস স্বপ্নের মতন। সে বুঝতে পারল না কিছু।
আমতা আমতা করে বলল, এসব কেন আমাকে দিচ্ছেন বাবু? আমি গরিব মানুষ, 2-1 পয়সা রোজগার করে তাই দিয়ে পেট ভরি। এসব জিনিস লোকে আমার হাতে দেখলে আমাকে চোর ভাববে। এটা নিয়ে করবই বা কি? আমি বিক্রি করে বইয়ের চিকিৎসাও তো করাতে পারবো না। ভুল করেও এটা বিক্রি করার চেষ্টা করো না। ধরে নাও এটা মায়ের আশীর্বাদ। মা চেয়েছেন তাই এটা তোমার হাত অবধি পৌঁছেছে। এই আংটিটাকে নিজের কাছে সব সময় রেখো, আর মনে রেখো, মা সব সময় তার ভক্তদের পাশে থাকেন। মা তোমাকে আর তোমার স্ত্রীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আমি কথা বলবো ভক্তিভূষণ বাবুর সাথে। তুমি তোমার জমির ন্যায্য দাম পাবে, চিন্তা করো না। নিমাই মুখ ফুটে আর কিছু বলতে পারল না। তার দু চোখ দিয়ে দরদর করে জল বেরোতে লাগলো। কান্নায় ভেঙে পড়ল নিমাই। আর চোখে আমিও খেয়াল করলাম তারানাথের চোখে জল। এর আগে কখনো তারানাথের চোখে আমি জল দেখিনি। তারপর তারানাথ ঘর থেকে বেরিয়ে গেল, তার পিছন পিছন আমরাও গেলাম। এগুলো যে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না আমি। তারানাথকে কিছু জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, সেই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ তারানাথ এখন কিছুই বলবে না। আমি নিজের মনের সমস্ত প্রশ্ন আর কৌতূহলকে কোনোভাবে দমিয়ে রাখছি এই মুহূর্তে। জানি সঠিক সময় এলে তারানাথ নিজেই সব ঘটনাগুলো গুছিয়ে বলে দেবে আমাদেরকে। যাই হোক, এখান থেকে তারপর আমরা বাড়ি ফিরে এলাম। দুপুরে আবার এলাহি খাওয়া দাওয়া। আপ্যায়নের কোনো অভাব রাখেননি ভক্তিভূষণ বাবু। খাবার শেষ হলে আমরা 4 জন একটা জায়গায় বসলাম কিছুক্ষণ গল্প করার জন্য। কিন্তু বুঝতে পারলেন ঠাকুর মশাই কেন এমন হচ্ছে? মা আপনাদের মন্দির ত্যাগ করেছেন, আপনাদের ওপর রাগ করেছেন মা। কিন্তু কি জন্য? আমরা কি কোনো ভুল করে ফেলেছি অজান্তে? তারানাথ একটু রেগে বলে, আপনি কিছু ভুল করেছেন নাকি অন্যায়, তার উত্তর তো আপনিই দেবেন। আর অজান্তে কথাগুলো ভেবে বলছেন তো? ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্যটা জানেন? অজান্তে করলে সেটাকে বলা হয় ভুল, আর জেনে শুনে করলে তাকে বলে অন্যায়। ভুলের ক্ষমা হয়, কিন্তু অন্যায়ের কেবল শাস্তি হয়। ভক্তিভূষণবাবুর মুখটা শুকিয়ে গেল। গলার আওয়াজ কিছুটা নামিয়ে ভক্তিভূষণবাবু জিজ্ঞাসা করলেন, আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। তারানাথ এবার আরও রেগে গিয়ে বললেন, নিমাইকে চেনেন? এক মুহূর্তের মধ্যে ভক্তিভূষণবাবুর মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি বললেন, আপনি নিমাইকে চিনলেন কি করে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। হ্যাঁ, চিনি। তার কাছ থেকে আপনি জমি কিনছেন, কারণটা জানতে পারি? আসলে মায়ের মন্দিরটা আর একটু বড় করার ইচ্ছা, তাই আর কি। বলতে ভীষণ খারাপ লাগছে আমার, কিন্তু অর্থলোভ আপনাকে ভ্রষ্ট করেছে। ভালোবেসে রাখতে চাইলে ছোট্ট কুটিরেও মা থাকতে পারেন, আর লোভ লালসার মনোবৃত্তি নিয়ে গরিবকে ঠকিয়ে তার সরলতার সুযোগ নিয়ে সোনার মন্দির নির্মাণ করলেও সেখানে মা আসবেন না। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। নিমাইয়ের যে জমিটা আপনি কিনছেন তার ন্যায্য মূল্য 50,000 টাকা। সরল সাদাসিধে মানুষ পেয়ে তাকে ঠকিয়ে মাত্র 5,000 টাকা দিয়ে কিনে নিচ্ছেন, আর আপনি ভাবছেন সেখানে মা এসে থাকবে? সেই মাটিতে গরিবের চোখের জল মিশে রয়েছে ভক্তিভূষণ বাবু। এক মুহূর্তের জন্য লোভী অর্থ পিশাচের মতন নয়, একজন মানুষের মতন ভাবুন। আপনার মন্দিরের সমস্যা, আপনার বাড়ির সমস্যা, মন্দিরে মায়ের অনুপস্থিতি, সমস্ত কিছুর কারণ এই একটাই, আপনার লোভ। এই সমস্যার সমাধান আমার কাছে নেই, আপনাকে এর সমাধান করতে হবে। মুহূর্তের মধ্যে ভক্তিভূষণবাবুর সারা শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো, হাত পা কাঁপতে শুরু করলো তার। কাঁপা কাঁপা গলায় তিনি তারানাথের পায়ে পড়ে পা ধরে বললেন, ভুল হয়ে গেছে ঠাকুর মশাই, বড্ড ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিমাইকে ওর ন্যায্য দাম আমি দেব। বুঝতে পারলেই ভালো। আর নিমাইয়ের অসুস্থ স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেবেন আপনি।
তারপর মায়ের মন্দিরে জাঁকজমক করে পুজো করবেন। গরিব দুঃখীদের নিজের সাধ্য মতো যা পারবেন দান করবেন। মনে রাখবেন, ঈশ্বর যেমন মন্দিরে আছেন ঠিক তেমনই মানুষের মধ্যেও আছেন। আপনি ব্যবসায়ী মানুষ, নিজের ব্যবসার জিনিসপত্র বিক্রি করতে করতে নিজের মানবিকতাটাকে বিক্রি করে দেবেন না। আপনার সমস্যার সমাধান করে দিলাম, এবার কালকে আমরা ফিরে যাব, আপনি ব্যবস্থা করে দিন তার। ভক্তিভূষণবাবু আরও কিছুক্ষণ কান্নাকাটি করে সেখান থেকে উঠে গেলেন। জানতে পারলাম সেই রাতেই তিনি দেখা করতে গিয়েছেন নিমাইয়ের সঙ্গে। তার জমি ন্যায্য মূল্য 50,000 টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার স্ত্রীর চিকিৎসার জন্য 10,000 টাকা দিয়ে এসেছেন বাড়তি। সেদিন রাতে মায়ের মন্দিরে আবার প্রদীপ জ্বলে, আবার শাঁখের আওয়াজ শোনা যায়। মায়ের মূর্তিতে আবার যেন নিজে থেকেই প্রাণ প্রতিষ্ঠা হয়। ভক্তিভূষণবাবুর ইচ্ছা ছিল না আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে দেবার, কিন্তু তারানাথ আর থাকতে রাজি হলো না। আমার একবার ইচ্ছা ছিল সীতাকুণ্ডের ওদিকটা দেখে আসার, কিন্তু সাহস করে সেটা তারানাথকে বলতে পারলাম না। আর পরদিন ভোরবেলা আমরা বাড়ি ফেরার জন্য আবার ট্রেনে চাপলাম। কিশোরী এতক্ষণ ধরে নিজের মনের মধ্যে একটা প্রশ্ন আড়াল করে রেখেছিল, এবার সে সেটা করেই ফেলল। সবই তো বুঝলাম, কিন্তু কয়েকটা প্রশ্নের জট খুলছে না। সীতাকুণ্ড হ্রদের কাছে বরন্তী গ্রামের ওই মায়ের শিলা, হিজুলি গ্রামের মায়ের শিলা, নিমাইকে আপনি যে আংটি দিলেন সেই আংটিটা, আর সন্ন্যাসী ঠাকুরের মধ্যে কোথাও একটা যোগসূত্র রয়েছে যেটা আপনি আমাদের এখনো বলেননি। তারানাথ জানলার বাইরে থেকে চোখ সরিয়ে নিয়ে আমাদের দিকে তাকিয়ে এবার বলতে শুরু করলো। রামায়ণের গল্পকথা অনুযায়ী রাম লক্ষ্মণ যখন যুদ্ধক্ষেত্রে আহত হন তখন তাদেরকে সুস্থ করার জন্য বিশল্যকরণী আনতে হনুমান স্বয়ং আসেন এবং গন্ধমাদন পর্বতকে মাথায় তুলে নিয়ে যান। তিনি যখন যাচ্ছিলেন এবং এই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিলেন তখন কয়েকটা পাথর পাহাড় থেকে পড়ে যায়। সেটা বীরভূমের কাছে, বর্তমানে সেটা মামা ভাগ্নে পাহাড় নামে পরিচিত। তাছাড়াও দুটো ছোট ছোট পাথর পড়ে এই পুরুলিয়ার মাটিতে। একটা পাথর সীতাকুণ্ডের কাছে, অপর পাথরটা পড়ে হিজুলি গ্রামে। এর বহু বছর পর এক কালী ভক্ত শিল্পীর আবির্ভাব হয়। ওই শিল্পী একসময় নিজের অভাবের চরম পর্যায়ে ছিল। সেই কালী ভক্ত শিল্পী একদিন স্বপ্নে মা কালীকে দেখেন। মা কালী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে পরের দিন তার আরেক ভক্ত আসবে ওই শিল্পীর কাছে মায়ের দুটো মূর্তি বানিয়ে দেওয়ার জন্য। শিল্পী যেন সেটা করতে রাজি হয়। পরের দিন একজন সাদা পোশাক পরিহিত সন্ন্যাসী সত্যিই এসে ওই শিল্পীর সঙ্গে দেখা করেন। তিনি তাকে মায়ের দুটো মূর্তি তৈরি করতে বলেন। শিল্পী রাজি হয় ওই মূর্তি দুটো তৈরি করার জন্য। তিনি এটাও বলেন যে এর বদলে তিনি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। ওই সন্ন্যাসী তাকে সীতাকুণ্ড হ্রদের কাছে ওই পাথরটা দেখান এবং মায়ের একটা মূর্তি খোদাই করতে বলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্পী তার কাজ সম্পন্ন করে। তারপর সন্ন্যাসী বলেন ওই পাথরটাকে জলে ফেলে দিতে। শিল্পী বুঝতে পারেনি কেন তাকে সেই কথা বলা হয়েছিল, কিন্তু সে ওই সন্ন্যাসীর আদেশ পালন করে। তারপর সন্ন্যাসী তাকে নিয়ে আসেন আরেক গ্রামে এরকম আরেকটা পাথরের কাছে। এটা দিয়েও একটা মূর্তি বানাতে বলেন মায়ের। শিল্পী এবারও একই কাজ করে। এরপর সন্ন্যাসী ঠাকুর বলেন ওই মূর্তিটাকে মাটির তলায় পুঁতে দিতে। এবারও শিল্পী কোনো প্রশ্ন না করে মাটির তলায় পুঁতে দেন ওই মূর্তিকে। এর কারণ জানতে চাইলে সন্ন্যাসী ঠাকুর তাকে কোনো উত্তর দেন না, খালি তার পারিশ্রমিক হিসাবে একটা সোনার আংটি উপহার দেন। শিল্পী একবার সেই আংটির দিকে তাকিয়ে তারপর আবার সন্ন্যাসী ঠাকুরকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, কিন্তু তাকিয়ে দেখেন সন্ন্যাসী ঠাকুর যেন হাওয়ায় অন্তর্হিত হয়েছেন। ওই শিল্পীর জীবনে পরবর্তীকালে অভাব আরও কিছু সময় স্থায়ী হয়, কিন্তু তিনি কখনোই সোনার আংটিকে বিক্রি করেননি। একটা সময় তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপর নিজের মৃত্যুর আগের মুহূর্তে নিজের এক বিশ্বস্ত শিষ্যকে ওই আংটি দিয়ে দেন।
এভাবে সেই সন্ন্যাসীও তার এক বিশ্বস্ত শিষ্যকে ওই আংটি দিয়ে দেয়। এভাবে আংটি হাত বদল করতে করতে এক সময় আসে ভক্তিভূষণ বাবুর জ্যাঠামশাইয়ের কাছে, যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। নির্দিষ্ট সময় পর তিনি ঠিক করেন সংসারে ফিরে যাবেন, কিন্তু বরন্তী গ্রামে কিছু মানুষ লোভের বশে এসে তার হত্যা করে। তারপর সেই গ্রামে প্লেগের মহামারী শুরু হয়। আমি বহু বছর আগে দামোদর নদীর ধারে মায়ের ইঙ্গিত পেয়ে হিঁজুলি গ্রামে আসি। মায়ের ইঙ্গিতেই ভক্তিভূষণ বাবুকে মাটির তলায় মায়ের উপস্থিতির সংকেত দিই। তারপর আমি যাই বরন্তী গ্রামে। অপর মূর্তি তখন হরিচরণ মুখুজ্জের বাড়িতে প্রতিষ্ঠিত। সেখানে আমি প্লেগের সমস্যার সমাধান করি এবং সন্ন্যাসী ঠাকুরের আংটি সংগ্রহ করে নিয়ে আসি নিজের সাথে। সেই আংটির প্রকৃত উত্তরাধিকার ছিলেন ভক্তিভূষণ বাবু, কিন্তু কি মনে হয় আমি আংটিটা ওনাকে দিইনি। হিঁজুলি গ্রামে ফেরার পথে আমি আরেকবার এসেছিলাম, কিন্তু এবার ভক্তিভূষণ বাবুকে জানাইনি। তখন মায়ের মূর্তি রাখা ছিল বারান্দায়। সেই মূর্তির পিছনে পাথরের একটা খাঁজে আমি আংটিটাকে লুকিয়ে দিই এবং সেখান থেকে চলে যাই। আমার মনে হয়েছিল সঠিক সময় এলে মা নিজেই এই আংটির উত্তরাধিকারকে ফিরিয়ে দেবেন তার সম্পত্তি। কিন্তু এই আংটির প্রকৃত উত্তরাধিকার ভক্তিভূষণ বাবু ছিলেন না। এই আংটির প্রকৃত উত্তরাধিকার প্রথম থেকেই ছিল নিমাই। তারানাথ এবার আমাকে উদ্দেশ্য করে বলল, প্রথম দিন রাতে তুমি যখন আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তখন আমি কথা বলছিলাম ওই সন্ন্যাসী ঠাকুরের আত্মার সাথে। সন্ন্যাসী ঠাকুর আমাকে সবটা বলেন, আর বাকি জিনিস আমি জানতে পারি আমার যোগ বলে। যে শিল্পী বহু বছর আগে বানিয়েছিল মায়ের মূর্তি, কালক্রমে তার বংশের উত্তরাধিকার হলো নিমাই। প্রথম থেকেই এর আসল মালিক ছিল নিমাই। সেই রাতেই আমি মায়ের মন্দিরে ঢুকে মায়ের অনুমতি নিয়ে মূর্তির পিছন থেকে বের করে আনি এই আংটিটা। নিমাই একজন সৎ মানুষ, মহাজনের অত্যাচারে অভাবে কষ্টে জর্জরিত একজন মানুষ। তাই আমি নিমাইকে তার আংটি ফিরিয়ে দিই। মায়ের আশীর্বাদে নিমাইয়ের আর কোনো কষ্ট থাকবে না। আমরা দুজন অভিভূত হয়ে সমস্ত গল্প শুনলাম তারানাথের থেকে। মনের সমস্ত প্রশ্নের উত্তর এতক্ষণে খুঁজে পেয়েছি আমরা। কি বলবো কিছুই বুঝতে পারছি না। যত তারানাথকে দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তারানাথ নিজেই আবার বলতে শুরু করলো, সেই কবে ঘর ছেড়েছিলাম, কত রকম মানুষের সঙ্গে মিশেছি। সর্বজ্ঞানী সাধুজিকে দেখেছি, আবার কাপালিকের মতন লোভী মানুষের সঙ্গেও থেকেছি। মধুসুন্দরী দেবীর সাধনা করেছি, অমর জীবনের মতন অলৌকিক চরিত্রের সাক্ষাৎ পেয়েছি। যতবার মনে হয়েছে আরও নতুন কিছু জানার নেই, নতুন কিছু শেখার নেই, ততবার আরও নতুন আরও অদ্ভুত জিনিস দেখে চমকে গেছি। বুঝতে পেরেছি জানার শেখার কোনো শেষ নেই। যতদিন আমরা জানি না ততদিন আমাদের জীবনের অস্তিত্ব। সব কিছু জেনে গেলে তো জীবন শেষ। কিশোরী বলল, বেশ ভালো লাগলো সত্যি আপনার সঙ্গে এসে, কিন্তু একটা খটকা। যদি একটা অপদেবতা বা অপশক্তি বা ভূত বা ওরকম কিছু থাকতো, তাহলে হয়তো আরো বেশি রোমাঞ্চকর হতো আমাদের এই অভিযানটা, তাই না? তারানাথ একটু হেসে বলল, মানুষের মনের লোভ, এর থেকে বড় অপশক্তি আর কি হতে পারে? না মানে তাও কে বলতে পারে, হয়তো আবার এরকম ভাবে আমরা তিনজন বেরোবো। তোমাদের আপত্তি নেই তো? আমার সাথে বেরোতে রাজি তো তোমরা? রাজি। কোথা থেকে ট্রেনে একজন বাউল চেপেছে, খুব সুন্দর একটা গান ধরেছে। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত
আবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।